পড়ছিলাম অ্যালেক্স হ্যালির বিখ্যাত উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ শেষ পর্ব। এই সময় আইরিন ও টমের দ্বিতীয় কন্যা অ্যালেন জন্মগ্রহণ করে। যথারীতি একটি রবিবার রাত্রিবেলা পরিবারের সকলকে টমের ঘরে একত্র করে নবজাতিকাকে আনুষ্ঠানিকভাবে তার পূর্বপুরুষের ইতিহাস শোনানো হয়। এই অনুষ্ঠানটি অবশ্য পালনীয়। এটি পালিত না হলে কিসি ঠাকুরমার আত্মা তাদের ছাড়বে না। পরিহাসটি সে পরিবারে চালু হয়ে গিয়েছিল। কিন্তু সাময়িক ঘটনা প্রবাহে টমের দ্বিতীয় সন্তান জন্মাবার উত্তেজনা চাপা পড়ে গেল। যুদ্ধের জন্য ঘোড়া খচ্চরের নতুন নাল পরাবার কাজ, যন্ত্রপাতি সারাবার কাজ অনেক বেড়ে গিয়েছিল। ইদানিং কনফেডারেট বাহিনী অধিকাংশ স্থানে জয়লাভ করছিল। প্রেসিডেন্ট লিঙ্কনের এক অতি ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র বাহিনীতে জেনারেল পদে ছিলেন। যুদ্ধে তার পতনের খবরে লিঙ্কন সাহেব শিশুর মতো কেঁদেছিলেন। 1861 খ্রিস্টাব্দের পুরো বৎসরটি ভাগ্যলক্ষ্মী কনফেডারেট শক্তি সমষ্টির প্রতি পক্ষপাতিত্ব দেখান। 1862 খ্রিস্টাব্দের বসন্তকালে পূর্বতন জেলা শেরিফ, বর্তমান দোকানঘরের মালিক কুখ্যাত কেটস মিস্টার মারের কাছে আসেন। যুদ্ধের কাজে টমকে প্রয়োজন। অশ্বারোহী সৈন্যদের শিক্ষা ঘাঁটিতে একজন কর্মকার মোতায়েন থাকা দরকার। সারাদিনে প্রচুর ঘোড়ার নাল লাগাবার কাজ থাকে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত 1 সপ্তাহ মিস্টার মারের কাজ, 1 সপ্তাহ অশ্বারোহী বাহিনীর কাজ, এইভাবে চলবে। টম যেন পরদিন সকালেই নতুন কাজে যোগ দেয়। যাবার সময় কেটস বিদ্রূপ করে বলে গেল, নিগ্রোদের যেমন বুদ্ধি, সৈন্যবাহিনীর কাজ ছেলে খেলা নয়। টম নিশ্চয়ই পরিস্থিতির গুরুত্ব বুঝে নেবে। সেখানে প্রত্যুষ থেকে সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত ঘোড়ার নাল পরাতে হতো। কিছুদিন যাবৎ টম চোখের সামনে ঘোড়ার খুরের তলার দিকটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। আর খবরের মধ্যে কনফেডারেট বাহিনীর জয়লাভ। 1 সপ্তাহ পরে শ্রান্ত দেহে ভারাক্রান্ত মনে টম মিস্টার মারের নিয়মিত খরিদ্দারের কাজে ফিরে আসে। হতাশ বিষণ্ণ ম্যাটিল্ডা বলেছিল, আশঙ্কা হচ্ছে আমাদের ভাগ্যে আরও দুর্ভোগ আছে। দ্বিতীয়বার কনফেডারেট বাহিনীর কাজে যাবার সময় টমেরও মনে একটা অজানা শঙ্কা ঘনিয়ে এসেছিল, যেন কি একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। সেখানে পৌঁছবার তৃতীয় রাত্রে সে জেগে শুয়েছিল। আবর্জনা ফেলবার জায়গা থেকে সহসা কিসের শব্দ পেল। অন্ধকারে খুঁজে নিয়ে হাতুড়িটা হাতে করে বেরিয়ে এলো। বাইরে চাঁদের ম্লান আলো। একটা মানুষের ছায়া আবর্জনার পাশে দাঁড়িয়ে হাত থেকে কিছু একটা খাচ্ছিল। ভালো করে তাকিয়ে দেখে টম অতিশয় বিস্মিত হল। রোগা ফ্যাকাশে অল্প বয়সী একটি শ্বেতকায় ছেলে, 10 গজ দূরেও নয়। ছেলেটি তাকে দেখতে পেয়ে চমকে পালাতে গিয়ে কিসের ওপর পড়ল। বিরাট আওয়াজ উঠল। তারপরেই সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সন্ত্রীরা ছুটে এসে লণ্ঠন তুলে আলোতে দেখল হাতুড়ি হাতে টম দাঁড়িয়ে। কি চুরি করছিলে নিগ্রো? টম তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল সে ভয়ঙ্কর রকমের বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে। তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করাও বিপদ, কারণ সাদা মানুষকে মিথ্যাবাদী বলা ভয়ানক অপরাধ। আবর্জনার কাছে শব্দ শুনতে পেয়ে দেখতে এসেছিলাম। স্যার, একটা সাদা মানুষ এখানে ছিল, আমাকে দেখতে পেয়ে পালিয়ে গিয়েছে। সেই অবিশ্বাস্য কাহিনী কে বিশ্বাস করবে? শাস্ত্রী দুটি চোখ চাওয়াচাই করে শ্লেষের হাসি হেসে উঠল। দিব্যি গল্প ফেদেছ। আমাদের বোকা ঠাউরেছ নাকি ব্যাটা নিগ্রো? মেজর কেটস তোমার ওপর নজর রাখতে বলেছেন। কাল সকালেই তার সাথে দেখা করবে। হাত থেকে হাতুড়ি ফেলে দাও বলছি। টমের স্খলিত আঙ্গুল থেকে হাতুড়িটা ঠকাস করে মাটিতে পড়ল। প্রহরী দুজন তাকে সামনে রেখে বেশ খানিকটা দূরে আর একজন সশস্ত্র প্রহরীর কাছে নিয়ে এলো। এই নিগ্রোটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মেজর সাহেব আমাদের বলে দিয়েছিলেন এর ওপর বিশেষভাবে নজর রাখতে। একে এখানে রেখে যাচ্ছি, পরে এসে মেজর সাহেবের সাথে দেখা করব। তারা চলে যেতে নতুন লোকটি টমকে আদেশ করল, এক্ষুনি চিত হয়ে শুয়ে পড়, একেবারে নড়বে না, নড়লেই মারা পড়বে। সেই ঠান্ডা মাটিতে টমকে নির্দেশ মতো শুয়ে পড়তেই হলো। অবাধ্যতা বা পালাবার চেষ্টার বিপদ সে জানত। সকালবেলা মেজর কেটস এলো। টমকে দেখে নিমেষে তার চোখের দৃষ্টি ক্রূর হয়ে উঠল।
ক্ষুধার্ত বেড়াল যেন একটি অসহায় পাখিকে নিজের কবলের মধ্যে পেয়েছে। কি হে জালিয়াত নিগ্রো, চুরি করতে গিয়েছিলে শুনলাম। সৈন্যবাহিনীতে অপরাধের শাস্তি কি জানো? টম তাকে ঘটনার বিবরণ জানিয়ে বলল, স্যার, লোকটি অত্যন্ত ক্ষুধিত ছিল, তাই আবর্জনার ভেতর খাবার খুঁজছিল। বটে, তোমার আস্পর্ধা তো কম নয়। সাদা মানুষ আবর্জনার ভেতর খাবার খুঁজছিল আর গল্প পেলে না? তোমাকে তো আমি আগেও দেখেছি, ভালো করেই চিনি। তোমার এই বদমাস বাবাটাকে আগে শায়েস্তা করেছি, এতদিনে তোমাকে আইনের মধ্যে পেয়েছি। কেটস লম্বা লম্বা পা ফেলে একটা ঘোড়ার চাবুক নিয়ে এলো। টম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ত্রস্ত দৃষ্টিতে চারিদিকে তাকালো। 3 দিকে 3 জন শান্ত্রী তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। পালাবার পথ ছিল না। কেটস ক্রোধ বিকৃত মুখে সর্বশক্তি দিয়ে টমকে কষাঘাত করতে শুরু করলো। সে আঘাত তীব্র দহনে আগুনের মতো তাকে পুড়িয়ে দিচ্ছিল। প্রচণ্ড রোষে ও অপমানে জ্বলতে জ্বলতে টম ফিরে এলো। তার বাচ্চাটা সেখানেই ছিল। ফলাফল বিচার না করে সে সামরিক শিক্ষাকেন্দ্র ছেড়ে বিনা অনুমতিতে তখনই সোজা মারে সাহেবের কাছে চলে এলো। মিস্টার মারেও সব শুনে অত্যন্ত রুষ্ট হলেন। টম বলল, আমি আর সেখানে ফিরে যাব না স্যার। ঠিক আছে টম, আমি তোমাকে কথা দিচ্ছি এর বিহিত আমি করব। এজন্য দরকার হলে সবচেয়ে বড় অফিসারের কাছেও যাব। যা ঘটেছে সেজন্য আমি দুঃখিত। তুমি কামারশালায় গিয়ে তোমার কাজ করো। একটু থেমে তিনি আবার বললেন, তোমাদের পরিবারে তুমি সবচেয়ে বড় না হলেও তোমাকেই কর্তা বলে জানি। সকলকে বলে দিও, উত্তরের লোকদের হারিয়ে দিয়ে আমার স্ত্রী ও আমি তোমাদের নিয়ে একসাথে সুখে বাকি জীবন কাটিয়ে দেব, এটাই আশা করছি। হ্যাঁ স্যার। কৃতদাস হয়ে বেঁচে থাকা যে কখনোই সুখের হতে পারে না, এ কথা মালিকেরা বুঝতে পারবেন না। বসন্তকাল পার হয়ে গেল। 1862 খ্রিস্টাব্দের শেষ ভাগ পর্যন্ত এই প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ চলতে লাগল। 1863 খ্রিস্টাব্দের নতুন বৎসরের দিনে ম্যাটিলডা ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো। এইমাত্র একজন সাদা মানুষ ঘোড়ায় চেপে এসেছিল। মালিককে খবর দিয়ে গেল প্রেসিডেন্ট লিঙ্কন কৃতদাসদের মুক্তির ঘোষণাপত্র সই করেছেন। ঘরে ঘরে লক্ষ লক্ষ কৃতদাস এ খবরে উল্লাসিত হয়ে উঠল। কিন্তু এই উল্লাস দিনে দিনে হতাশায় পরিণত হলো। কনফেডারেসিতে প্রেসিডেন্টের আদেশ কাজে পরিণত করা হলো না, বরঞ্চ প্রেসিডেন্ট লিঙ্কনের প্রতি দক্ষিণের অধিবাসীদের বিদ্বেষ তীব্রতর হলো। এর পরে উত্তরের সৈন্যবাহিনী কয়েকটি বড় যুদ্ধে জয়লাভ করল এবং অ্যাটলান্টা দখল করে নিল। তবুও কৃতদাসেদের গভীর হতাশা সহজে দূর হলো না। স্বাধীনতার স্বপ্ন তাদের কাছে নিছক দুরাশা বলে বোধ হচ্ছিল। 1864 খ্রিস্টাব্দের শেষ ভাগে আবার একটু পরিবর্তন দেখা গেল। টমকে একদিন বিশেষ উত্তেজিত মনে হলো। খবর এসেছে জেনারেল শেরম্যানের অধীনে অগণিত উত্তরের সৈন্য জর্জিয়া রাজ্য ধ্বংস করে ফেলছে। ক্ষেত খামার বাড়িঘর পুড়িয়ে পশু হত্যা করে কিছুই বাকি রাখছে না। কিছুদিন পরের খবর, প্রথমে চার্লসটনের পতন, পরে জেনারেল গ্র্যান্টের রিচমন্ড দখল। অবশেষে 1865 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খবর এলো কনফেডারেসি সৈন্যবাহিনীর পক্ষ হয়ে জেনারেল লি আত্মসমর্পণ করেছেন। দক্ষিণ অঞ্চলের শক্তি সমষ্টির পতন ঘটল। কৃতদাস বসতিতে উল্লাসের সীমা ছিল না। সকলে বড় বাড়ির প্রাঙ্গণে, প্রাঙ্গণ উপচে রাস্তায়, সেখান থেকে বড় রাস্তায় আরও শত সহস্র আনন্দে উন্মত্ত মানুষের সাথে সমবেত হয়েছিল। সবাই হাসছিল, নাচছিল, চিৎকার করছিল। কেউ বা গান করছিল, লাফালাফি করছিল। আবার কেউ কেউ প্রার্থনা করছিল, ঈশ্বর, স্বাধীন, আমরা স্বাধীন, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে আমরা সত্যি স্বাধীন। কিন্তু অল্পদিনের মধ্যেই প্রেসিডেন্ট লিঙ্কনের মর্মান্তিক হত্যার খবরে উৎসবের আনন্দ গভীর বিষাদ ও শোকে পরিণত হলো। যারা নিহত প্রেসিডেন্টকে ত্রাণকর্তা বলে জেনেছিল, সেই লক্ষ লক্ষ দুঃখী মানুষ উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েছিল। মে মাসে মারে সাহেব তার সমস্ত কৃতদাসেদের বড় বাড়ির সামনের প্রাঙ্গণে ডেকে পাঠান। সাহেব ও মেম সাহেবের অতি বিমর্ষ ক্লিষ্ট মুখের দিকে তাকানো যাচ্ছিল না। মারে সাহেব বহু কষ্টে তার হাতের একটি কাগজ পাঠ করছিলেন। দক্ষিণ অঞ্চল যুদ্ধে হেরে গিয়েছে, তার অর্থ তোমরা সবাই এখন স্বাধীন। তোমরা চলে যেতে চাইলে চলে যেতে পারো, যদি কেউ থাকতে চাও থাকতেও পারো,
যে থাকবে তাকে আমরা সাধ্যমতো বেতন দেব। কৃষ্ণকায় মারেরা সকলেই আবার নতুন করে নাচানাচি, গান, চিৎকার আর প্রার্থনা শুরু করলো। আমরা স্বাধীন, স্বাধীন! যিশু, তোমাকে ধন্যবাদ। 8 বছরের ইউরিয়া এই সময় অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। বাইরে চিৎকারে বিছানা থেকে লাফিয়ে উঠে বাইরে বেরিয়ে এসে প্রাঙ্গণে ছুটোছুটি করতে লাগলো। শহরের খোয়ারে গিয়ে বলল, আর ঘোঁত করো না, তোমরা স্বাধীন। গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে বলল, আর দুধ দিতে হবে না, তোমরা স্বাধীন। মুরগিগুলোকে বলল, আর তোমাদের ডিম পাড়তে হবে না, তোমরা স্বাধীন। আর আমিও স্বাধীন, স্বাধীন। উৎসবের আনন্দের শেষে সবাই ক্লান্ত হয়ে পড়লে টম মারে তার মস্ত বড় পরিবারের সকলকে একত্র করল। বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা পাবার পরবর্তী কর্তব্য স্থির করতে হবে। স্বাধীনতায় কারো পেট ভরবে না, কিভাবে খাওয়া পড়ার সংস্থান হবে সেটা এবার ভাবা দরকার। ম্যাটিল্ডা জানালো, মারে সাহেব একটি প্রস্তাব দিয়েছেন, কেউ যদি ভাগে চাষ করতে রাজি থাকে তবে তিনি অর্ধেক ফসল তাকে দেবেন। কতটুকু জমি আছে ছোট ছোট ভাগ করে প্রত্যেককে সেগুলো দেওয়া যেতে পারে। দেখা গেল পরিবারের কিছু লোক এ প্রস্তাবে রাজি নয়, তাদের তখনই আবার ছেড়ে চলে যাবার ইচ্ছা। ম্যাটিল্ডা তা চাইছিল না। তার বক্তব্য, এ পরিবার ভেঙে আলাদা হয়ে যাক, এ আমি চাই না। তাছাড়া এখনই চলে গেলে তোমাদের বাবার কি হবে? তিনি এসে আমাদের কোথায় খুঁজে পাবেন? টম শান্ত ও দৃঢ় কণ্ঠে তার মতামত জানালো, নতুন জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করবার জন্য এখনও আমরা প্রস্তুত হইনি। এত শীঘ্র কোথাও যাওয়া উচিত হবে না। যখন উপযুক্ত সময় আসবে আমি নিজেই তোমাদের বলবো। সবাই তার যুক্তি মেনে নিল। সে রাতের মতো সভা ভঙ্গ হলো। 1 সপ্তাহের মধ্যে জমির ভাগ বাটোয়ারা হয়ে যে যার জমিতে পরিশ্রম করতে লাগলো। একদিন টম সকালবেলা তার কামারশালা ছেড়ে ভাইদের কাছে আসছিল। পর রাস্তায় একাকী এক অশ্বারোহী চোখে পড়ল। আর একটু কাছে এসে চিনতে পারল রুগ্ন ঘোড়ার পিঠে ছিন্নবাস মেজর কেটস। কেটস তাকে দেখে ঘোড়ার লাগাম রুখে চেঁচিয়ে উঠল, এই নিগ্রো, 1 গ্লাস জল দে। টম কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। পরে জল নিয়ে তার কাছে গিয়ে ধীর কণ্ঠে বলল, মিস্টার কেটস, সময় বদলে গিয়েছে। তৃষ্ণার্তকে জল দেওয়া উচিত বলেই আপনাকে জল দিলাম। আপনার চিৎকারে ভয় পেয়ে নয়, এটা আপনাকে জানানো দরকার। কেটস তার হাতে গ্লাস দিয়ে বলল, আর 1 গ্লাস দাও। টম গ্লাসটি যথাস্থানে রেখে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল, আর ফিরেও তাকালো না। শীঘ্রই বিবর্ণ সবুজ স্কার্ফের ওপর বিধ্বস্ত কালো ডার্বি মাথায় আর একটি অশ্বারোহী তাদের মাঝে মহা আলোড়ন জাগালো। মা, এসেছেন, এসেছেন! ছেলেরা চিকেন জর্জকে কাঁধে তুলে নিল। ম্যাটিল্ডা কাঁদতে লাগলো। সবাই শান্ত হলে চিকেন জর্জ তার স্বভাবসিদ্ধ হাঁক ডাকে পরিবারের সকলকে একত্র করল। তারপর নিজস্ব নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করল, আমরা সবাই যেখানে যাচ্ছি এবার সে জায়গাটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। চারিদিকে অটুট নিস্তব্ধতা। চিকেন জর্জ বলতে লাগলো, সে পশ্চিম টেনেসিতে কোথায় জায়গা দেখে এসেছে। স্থানীয় সাদা মানুষদের সাথে তার কথাবার্তাও হয়ে গিয়েছে। এরা গিয়ে সেখানে নতুন উপনিবেশ গড়ে তুলবে, নতুন শহর হবে। অতি চমৎকার জায়গা। সেখানকার কালো মাটি এত উর্বর যে শুয়োরের লেজ পুতলেও শুয়োর গজাবে। তরমুজ নিমেষের মধ্যে বেড়ে উঠে বাজির মতো শব্দ করে ফেটে যায়। রাতে শব্দের চোটে ঘুমোতে পারবে না। পোসামগুলো এত মোটা, নড়তে পারে না। চিনি গাছ থেকে এই পুরো হয়ে চিনি গড়ায়। অতদূর পথ, মালপত্র আর মানুষ কেমন করে যাবে? কিভাবে কিছু গাড়ি তৈরি করে নেওয়া যায়? টম তাই নিয়ে চিন্তা করছিল। 10খানা হলেই নিজেদের সবাই এবং জিনিসপত্র ধরে যেতে পারে। কিন্তু সে রাত্রের মাঝেই আরও বহু লোকজন এসে পড়ল। সবাই কাছাকাছি আমাদের মানুষ। কৃষ্ণকায় হল্ট, ফিটসপ্যাট্রিক, বার্ন, টেলর, রাইট, লেক, ম্যাকগ্রেগর, এমনি আরও বহু পরিবার। অ্যালমেন্স জেলার বিভিন্ন আবাদ থেকে এসেছে। নতুন উপনিবেশের কথা শুনে সবাই সেখানে যেতে আগ্রহী। পরের 2 মাস সকলেরই প্রচুর কর্মব্যস্ততায় কাটল। পুরুষেরা গাড়িগুলো তৈরি করতে ব্যস্ত। মেয়েরা পথ্যের জন্য শুকনো খাবার তৈরি করে নিচ্ছিল। কত রকমের প্রস্তুতি তার শেষ নেই। চিকেন জর্জ শুধু সবাইকে উপদেশ দিয়ে বেড়াচ্ছিল সে এই কর্মকাণ্ডের নায়ক।
তার উদ্যমেই এতগুলো লোকের আশ্রয় জুটবে এ কথা কাউকে শোনাতে বাকি রাখেনি। ক্রমে নতুন নতুন সদ্য স্বাধীনতা প্রাপ্ত পরিবার এসে জুটছিল। টমের কাজে স্বেচ্ছাসেবকের অভাব ছিল না। সকলেই নিজ নিজ আবাদের মাল বওয়া গাড়িগুলো এনে ভ্রমণের উপযোগী করে নিচ্ছিল। টম সবাইকে জানিয়ে দিয়েছিল যে কেউ তাদের সঙ্গী হতে পারে, কিন্তু পরিবার প্রতি অন্তত একটি করে গাড়ির ব্যবস্থা করতে হবে। অবশেষে সেই অসামান্য যাত্রার প্রস্তুতি পর্ব সমাপ্ত হলো। 28টি গাড়ি মাল বোঝাই হয়ে যাবার জন্য তৈরি। একটি নিশ্চিন্ত প্রশান্তির সাথে অনেকখানি বেদনাও মেশানো ছিল। চিরদিনের মতো চলে যাবার আগে ফেলে যাওয়া বহু পরিচিত জিনিসগুলি তারা শেষবারের মতো পরম আদরে স্পর্শ করে নিচ্ছিল। সাহেব মেম সাহেবকে বহুদিন দেখা যায়নি। ম্যাটিল্ডা কেঁদে বলল, তাদের যে কিভাবে দিন কাটছে সে আমি বুঝতে পারি। সে রাত্রে সবাই যার যার গাড়িতেই শুলো। ভোরেই যাত্রা, কিন্তু বাধা পড়ল। টমের গাড়ির পেছনে কার যেন করাঘাত। দরজা খুলে দেখা গেল তাদের পূর্ব পরিচিত এক হতদরিদ্র শ্বেতকায় যুবক। সে আর তার স্ত্রী। দুনিয়াতে তাদের কেউ নেই, অন্ন বস্ত্রের সংস্থানও নেই। টম কি দয়া করে তাদের সঙ্গে নেবে? এই কাজ টমের একার মতে হতে পারে না। সে প্রতিটি গাড়ির লোকেদের জড়ো করে এই বিষয়ে তাদের মতামত জানতে চাইল। ছেলেটির নাম জর্জ জনসন, স্ত্রীর নাম মার্থা। কিছু কিছু লোকের শ্বেতকায়দের সম্পর্কে প্রচণ্ড বিরাগ ছিল, কিন্তু তাদের আপত্তি টিকল না। অধিকাংশই জনসনদের নিয়ে যেতে রাজি হলো। আবার একদিন দেরি। জর্জ ও মার্থার জন্য আরেকটি গাড়ি তৈরি করতে হলো। এবার যাত্রা শুরু। 29টি গাড়ির দীর্ঘ সারি, সর্বসম্মুখে চিকেন জর্জ। সে তার ওল্ড বব নামে ঘোড়ায় চেপে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তার বয়স তখন 67। গলায় সবুজ স্কার্ফ, মাথায় ডার্বি টুপি, তাতে একটি মোরগের পালক গোঁজা। জর্জের পেছনে প্রথম গাড়িটির চালক টম, আইরিন পাশে বসে। পেছনে বড় বড় চোখ করে কৌতূহলী বাচ্চারা। সবচেয়ে ছোট্ট সিনথিয়ার বয়স তখন 2, সেই কনিষ্ঠা কন্যা। মারিয়া ও অ্যালেনের পর তাদের তৃতীয় কন্যা ভিনি 1862 খ্রিস্টাব্দে জন্মেছিল। তারপর লিটল ম্যাটিল্ডা, এলিজাবেথ এবং ইয়াং টম। টমের গাড়ির পেছনে আরও 28টি গাড়িতে কালো বা মিশ্র বর্ণের স্ত্রী পুরুষ। সর্বশেষে জর্জ ও মার্থা জনসন। চিকেন জর্জের প্রতিশ্রুত স্বপ্নরাজ্যের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই সেই? টম প্রশ্ন করল। এই তোমার প্রতিশ্রুতি সোনার দেশ? ম্যাটিল্ডার জিজ্ঞাসা। একটি বাচ্চা অবাক চোখে প্রশ্ন করল, মাটি ফুঁড়ে তরমুজ আর শুয়োর দেখা যাচ্ছে না তো? চিকেন জর্জ রাশ টেনে ঘোড়া থামাতেই চারিদিক থেকে প্রশ্নের ঝড় উঠল। সামনে জঙ্গলের মাঝখানে খানিকটা জায়গা পরিষ্কার করা, কয়েকখানা কাঠের ঘর, 3টি সাদা মানুষ, একজন একটা পিপের ওপর বসে আছে, একজন দোলনা চেয়ারে, অপরজন দেয়ালে ঠেস দিয়ে একটা টুলে বসে, পা দুটো সামনের খুঁটির ওপর তোলা। 2টি শ্বেতকায় ছেলে চাকা গুড়িয়ে খেলছিল। সারি সারি ধুলি আকীর্ণ গাড়ি আর আরোহীদের দেখে সবাই সচকিত হয়ে ওঠে। কৌতূহলী হয়ে পরস্পরের ইঙ্গিতে ঠেলাঠেলি করতে থাকে। চাকাটা ছেলেদের নাগালের বাইরে গড়িয়ে এসে রাস্তার কয়েক পাক খেয়ে পড়ে গেল। একটা কুকুর পা চুলকাচ্ছিল। যাত্রীদের দেখে একটা পা তুলে ঘাড় কাত করে তাদের পর্যবেক্ষণ করে নিল। তারপর আবার গা চুলকাতে শুরু করলো। হ্যাঁ, এটাই সেই জায়গা। এখানেই উপনিবেশ গড়ে উঠবে। এখন মাত্র 100 সাদা মানুষ বাস করে। আমাদের সাথের কয়েকখানা গাড়ি তো পথেই যাত্রা শেষ করেছে। মাত্র 15 গাড়ি লোক আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা আসাতে এখানকার লোক সংখ্যা দ্বিগুণ হলো। একটা নতুন শহরের পত্তন হবে এখানে। চাষের জমি এখনো তোমরা চোখেই দেখোনি। দেখো সে কেমন সেরা জমি। ছেলেরা মুখ বাঁকালো, কিন্তু চিকেন জর্জ যথার্থ বলেছিল। সেখানে অতি উৎকৃষ্ট জমি ছিল। পরিবার প্রতি 30 একর করে জমি মিলল। অত্যন্ত উর্বর দোআঁশলা জমি, লডারডেল জেলায় হ্যাঁচি নদীর ধারে। সাদা মানুষেরা ইতিমধ্যেই সবচেয়ে সেরা সিংহভাগ জমি দখল করে নিয়েছিল। তাদের এতগুলো পরিবারের একত্রে যে জমি মেলে, সাদা মানুষদের এক একজনেরই তার চেয়ে বেশি। তা হোক, তাহলেও এরা যা পেয়েছিল তার 30 ভাগের 1 ভাগও তো আগে কখনো পায়নি। তারা প্রথমেই ঘর তোলেনি। গাড়িতে কোনো ক্রমে মাথা গুঁজে থেকে জমি চাষ করে শস্য বুনে দিয়েছিল।
বেশিরভাগ জমিতে তুলো, কিন্তু কিছু জমিতে ভুট্টা, খানিকটা সবজিও ফুলেছিল। আর এক ফালি করে ফুলের বাগান। তারপর গাছ কেটে কাঠ ছিঁড়ে ঘর তৈরির কাজ। চিকেন জর্জ ঘোড়ায় চেপে প্রতি পরিবারের জমিতে ঘুরে ঘুরে যথারীতি উপদেশ দিয়ে বেড়াচ্ছিল। নিজের কৃতিত্বের ঢাকও পেটানো হচ্ছিল। হেনিং অঞ্চলের নতুন উপনিবেশের শ্বেতকায়েদের কাছেও তার যাতায়াত ছিল। এ অঞ্চল গড়ে তুলে নতুন শহরের পত্তন করতে কালোদের অবদানও কম গুরুত্বপূর্ণ নয়, সে কথা বোঝানোই উদ্দেশ্য। তার মধ্যম পুত্র টম কর্মকারের কাজে অতিশয় দক্ষ। শীঘ্রই হেনিং অঞ্চলের প্রথম কামারশালা খোলা হবে, এ সংবাদও প্রচার করতে ভোলেনি। তার ফলে কয়েকদিনের মধ্যেই 3টি সাদা মানুষ ঘোড়ায় চেপে টমের জমিতে এলো। টম এবং তার ছেলেরা তাদের ঘরের দেওয়ালে লাগাবে বলে মাটি শানছিল। ঘোড়ার পিঠ থেকেই একজন বলল, তোমাদের মধ্যে কে কর্মকারের কাজ জানে? টম উৎফুল্ল হয়ে ভাবল, এরা নিশ্চয়ই তার প্রথম খরিদ্দার। সে একটু গর্ব ভরে এগিয়ে এলো। তুমি নাকি শহরে কামারশালা খুলবে? হ্যাঁ স্যার, কোথায় খুললে ভালো হবে তাই ভাবছিলাম। কাঠের কারখানার পাশের খালি জমিটার কথা ভাবছি। লোক 3টি এবার পরস্পরকে চোখের ইঙ্গিত করল। দ্বিতীয় ব্যক্তিটি বলল, স্পষ্ট করে বলাই ভালো। কামারের কাজ যেন সে খুব ভালো কথা, কিন্তু শহরে স্বাধীন ব্যবসা করতে পারবে না। ওখানে একজন সাদা ভদ্রলোকের দোকান ঘর আছে। শহরে কাজ করতে চাইলে তার অধীনে করতে হবে, সেটা ভেবে দেখো। টমের সর্বাঙ্গ ক্রোধে জ্বলে উঠল। নিজেকে সংযত করে নিয়ে কথা বলতে একটু দেরি হলো। না স্যার, তাতে আমি রাজি নই। আমি আর আমার পরিবারের সবাই এখন স্বাধীন, আর 5 জনের মতো গায়ে খেটে স্বাধীনভাবে জীবিকা উপার্জন করতে চাই। আমাদের যার যে কাজে দক্ষতা সে সেটাই করবে। কঠিন পরিশ্রমে আমাদের আপত্তি নেই, কিন্তু কারো অধীনে কাজ করতে পারবো না। লোকটির চোখের দিকে সরাসরি তাকিয়ে সে স্পষ্ট স্বরে বলল, নিজের পরিশ্রমে যা গড়ে তুলব তার ওপর অপর কারোর অধিকার মানব না। তা যদি মানতে হয় তবে বৃথাই এত দূরে এসেছি। তৃতীয় ব্যক্তি উত্তর দিল, তবে তোমার এ রাজ্যে থাকা চলবে না, আরও বহু ঘুরতে হবে। ঘোরাঘুরিতে আমরা অভ্যস্ত, কোথাও ঝামেলা সৃষ্টি করতে চাই না ঠিকই, কিন্তু আমি আত্মনির্ভর হতে চাই। সেটা যদি আপনাদের পছন্দ না হয় তবে পরিবার নিয়ে আমাকে চলেই যেতে হবে। ঠিক আছে, সে তোমার ইচ্ছা। দ্বিতীয় ব্যক্তিটি মন্তব্য করল। প্রথমজন বলল, স্বাধীনতার আনন্দে মাথা গরম করে ফেললে তো চলবে না। আর কথা না বাড়িয়ে 3 জনেই ঘোড়া হাঁকিয়ে ফিরে গেল। খবরটা বিদ্যুৎ গতিতে নতুন উপনিবেশে ছড়িয়ে পড়ল। প্রতি পরিবারের কর্তা ব্যক্তিরা উদ্বিগ্ন হয়ে ছুটে এলো। চিকেন জর্জ বলল, জানো তো সাদারা কেমন মানুষ, একটু সামলে চলতে পারলে না? একবার কাজ শুরু হলে তোমার মতো কাজের লোকের নিজেকে প্রতিষ্ঠা করতে দেরি হতো না, তখন তাদেরও মত পাল্টাতো। ম্যাটিল্ডা বলল, যেও না টম, এত কষ্ট করে সব গুছিয়ে এত দূর এসেছ, স্ত্রী কন্যা পুত্র নিয়ে আবার কোথায় ঘুরতে যাবে? আয়রনও যোগ দিল, না টম, যেও না, আর আমি পারি না, আর পথে পথে ঘুরো না। কিন্তু টম দৃঢ় সংকল্প, যেখানে স্বাধীন মানুষের মতো কাজ করবার অধিকার থাকবে সে সেখানেই যাবে। সেজন্য যত কষ্ট স্বীকার করতে হয় সে রাজি আছে। তার বৃহৎ পরিবারের অন্যেরা সেখানে থেকে যেতে চাইলে টমের আপত্তি নেই, শুধু সে তার গাড়িতে করে স্ত্রী কন্যা পুত্র নিয়ে চলে যাবে। ক্রুদ্ধ অ্যাশফোর্ড বলল, তাহলে সেও যাবে? রাত্রে টম একা হাঁটতে বেরোলো। সবার ওপর আবার কষ্ট চাপিয়ে দিতে ইচ্ছা করছিল না, নিজেকে দোষী মনে হচ্ছিল। সপ্তাহের পর সপ্তাহ গাড়ি করে দীর্ঘ পথ চলা কম কষ্টকর নয়। ম্যাটিল্ডা বলতো, চেষ্টা করলে সব অবস্থাতেই ভালো কিছু খুঁজে বার করা যায়। টম সে কথাটাই ভাবছিল। অবশেষে একটা চিন্তা মাথায় এলো, সেটা কিভাবে কাজে পরিণত করা যায়। আরও খানিকক্ষণ তাই ভেবে নিয়ে টম ঘুমোতে গেল। সকালবেলা জেমস ও লুইসকে টম একটা অনুরোধ জানালো। টমের ঘর তৈরি তখনও শেষ হয়নি। আইরিন ও ছেলে মেয়েদের জন্য তারা যেন চট করে একটা অস্থায়ী ঘর তৈরি করে দেয়। টমের গাড়িটা আশু প্রয়োজন। সবাই অবাক হয়ে টমের কাজ দেখছিল। গাড়ির মাথার উপরের ক্যানভাসের ঢাকনা এবং ধার থেকে কাঠের দেয়াল সরিয়ে টম গাড়িটাকে একটা চলন্ত কামারশালায় পরিণত করছিল। নেহাই, হাঁপড়, গরম লোহা ঠান্ডা করবার জন্য জলের টব, যন্ত্রপাতি রাখবার র্যাক, সব ব্যবস্থাই গাড়িতে থাকলো।
গাড়ির মেঝেটা ভারী কাঠের পাটাতন দিয়ে মজবুত করা হলো। 1 সপ্তাহ পরেই টম তার গাড়ি নিয়ে শহরে বেরোলো। সাদা কালো সবাইকেই সে বিনীতভাবে জিজ্ঞেস করছিল তাদের কামারের কাজের প্রয়োজন আছে কিনা। নতুন উপনিবেশে কামারের কাজের প্রচুর চাহিদা। সে চাহিদা দিন দিন বাড়ছিল। ন্যায্য মজুরিতে ভালোভাবে কাজ করে দিতে পারলে লোকে সে কাজ নেবে না কেন? কাজেই একজন কালো লোকের নিজের গাড়ি থেকে কামারের কাজ করায় কেউ কোনো আপত্তি খুঁজে পেল না। বরঞ্চ এতে টমের ভালোই হলো। দোকানে স্থিত হয়ে বসে কাজ করাচ্ছে গাড়িতে ঘুরে ঘুরে তার ব্যবসা আরও ভালো হচ্ছিল। ক্রমে তার কাজ লোকের কাছে এমন অপরিহার্য হয়ে উঠেছিল যে কারো পক্ষে তার বিরোধিতা করা সম্ভব ছিল না। টম নিজের কাজ ছাড়া অপর কোনো ব্যাপারে মাথা গলাত না। স্বভাবগুণে সে সকলের শ্রদ্ধা আকর্ষণ করেছিল। প্রকৃতপক্ষে কৃষ্ণকায় মারেদের পুরো পরিবারটিরই স্থানীয় সমাজে সৎ, ভদ্র ও ধর্মভীরু বলে সুনাম হয়েছিল। বাজারে সাদা মানুষদের গল্পগুজবে তাদের নাম সৌজন্যের সাথে উল্লেখ করা হতো। জর্জ জনসন শুনে এসে সে কথা এদের জানিয়েছিল। কিন্তু জর্জ জনসন কালোদের সাথে নতুন বসতিতে এসেছিল বলে স্থানীয় শ্বেতকায় সমাজ অনেকটা পতিত হয়ে গিয়েছিল। সে দোকানদারেরা অন্যান্য শ্বেতকায় খরিদ্দারের প্রয়োজন মিটিয়ে তবে তার দিকে ফিরে তাকাত। একবার টুপি কিনতে গিয়ে মাথার ছোট হচ্ছিল বলে একটা টুপি সে দোকানের তাকে যথাস্থানে রেখে দিয়েছিল, কিন্তু দোকানদার সে টুপিটি তাকে কিনতে বাধ্য করে। অ্যাশফোর্ড এই ঘটনায় দোকানদারের ওপর ভয়ানক চটে যায়। লিটল জর্জ ঠাট্টা করে জর্জ জনসনকে বলেছিল, এত কম বুদ্ধিওয়ালা মাথায় কোনো টুপি ছোট হয় কি করে, তাও তো বুঝতে পারি না। সাদা মানুষের সাথে সামাজিক আদান প্রদান তাদের ছিল না, তবুও কালোরা সেখানে বসতি স্থাপন করায় স্থানীয় শ্বেতকায়দের উপকারী হয়েছিল। নতুন বসতকারীরা নিজেদের বস্ত্র ও খাদ্য নিজেরাই উৎপাদন করছিল, কিন্তু বাসস্থান তৈরি করতে, ভূসম্পত্তির চারিপাশে বেড়া লাগাতে পরের 2 বছরে তাদের প্রচুর পরিমাণ করোগেটেড টিন, পেরেক ও কাটা তারের প্রয়োজন হয়েছিল। সে প্রয়োজনের পরিমাণ দিয়ে কালোদের নিজেদের গোষ্ঠীর উন্নতির পরিমাপ করা যাচ্ছিল। আবার শ্বেতকায়দের ব্যবসায় সে পরিমাণে বেড়ে যাওয়াতে তারাও পুলকিত হয়েছিল। 1874 খ্রিস্টাব্দের মাঝে নবাগতদের বসতবাড়ি, গোলাঘর, পশুশালা, ভূসম্পত্তির বেষ্টনী ইত্যাদির কাজ মোটামুটি শেষ হয়ে যায়। ম্যাটিল্ডার একান্ত আগ্রহে তারপর এরা কালোদের জন্য নিজস্ব একটি গির্জা তৈরি করতে মনস্থ করে। গির্জাটি শেষ হতে প্রায় 1 বৎসর সময় লেগেছিল। তাদের এতদিনের সঞ্চয় অধিকাংশই এতে খরচ হয়ে যায়, কিন্তু সেই সময় পরিশ্রম ও অর্থব্যয় সম্পূর্ণ সার্থক হয়েছিল। টম, তার ভাই ও ভ্রাতুষ্পুত্রেরা যখন গির্জার শেষ আসনটি তৈরির কাজ শেষ করে, সিয়ার্সে ফরমাইশ দেওয়া $250 দামের রঙিন কাঁচের জানালাটি যখন আইরিনের হাতে বোনা বেগুনি রঙের ক্রস চিহ্ন আঁকা বস্ত্রটি দিয়ে সাজানো হয়, তখন সবাই এক বাক্যে স্বীকার করেছিল নিউ হোপ কালার্ড মেথডিস্ট এপিস্কোপাল চার্চটি স্থাপত্য ও সৌন্দর্যে অতুলনীয় হয়েছে। প্রথম রবিবারের প্রার্থনায় অগণিত জনসমাবেশ হয়েছিল। 20 মাইলের মধ্যে যত কালো মানুষ ছিল, একান্ত অক্ষম ছাড়া সবাই উপস্থিত হয়েছিল। গির্জার ভেতর উপচে বাইরের প্রাঙ্গণও জনতায় ভরে গিয়েছিল। ডক্টর D.C. হেনিংয়ের পূর্ববর্তী কৃতদাস রেভারেন্ড সাইলাস হেনিং সেদিনকার প্রার্থনা সভা পরিচালনা করেন। নিবিড় লোক সমাগম সত্ত্বেও অটুট নীরবতার জন্য রেভারেন্ড সাইলাস হেনিংয়ের উদ্দীপিত ধর্মোপদেশের কণামাত্র কারো শুনতে অসুবিধা হয়নি। চিকেন জর্জ ম্যাটিল্ডাকে কখনো এত আনন্দিত দেখেনি। প্রার্থনার শেষে সমবেত সঙ্গীতে সকলেই উচ্ছ্বসিত কণ্ঠে যোগ দিয়েছিল। সকলেরই চোখে জল। উপাসকেরা পূর্ণ হৃদয়ে যাজকের করমর্দন করে। গভীর প্রশান্তিতে এই স্মরণীয় উপাসনা সভার সমাপ্তি ঘটে। তারপর বাইরে চাদর বিছিয়ে যে যার সঙ্গে আনা খাবার নিয়ে চড়ুই ভাতি করতে বসেছিল। এত খাবার, এত আনন্দোচ্ছ্বাস, সে যেন এক মহোৎসবের মেলা। ছেলেরা সেদিন কোট ও টাই পরেছিল, বয়স্কা মহিলারা সাদা পোশাক, ছোটরা উজ্জ্বল বর্ণের জামা কাপড়ে ছুটোছুটি করছিল। ম্যাটিল্ডা জল ভরা চোখে তাকিয়ে দেখছিল। স্বামীর মোরগের ঠোকরে ক্ষতচিহ্নিত হাতটি তার হাতে ধরা ছিল। জর্জ, আজকের দিনটি কখনো ভুলব না। ডার্বি টুপি মাথায় দিয়ে যেদিন আমাকে বিয়ে করতে এসেছিলে, সেদিনটি পার হয়ে আমরা বহুদূর পথ চলে এসেছি। ঈশ্বরের কৃপায় পরিবারের সকলকে নিয়ে সুখে আছি। শুধু আজ যদি তোমার মা কিসি আমাদের মাঝে থাকতেন। বাষ্পাকুল নয়নে জর্জ বলেছিল,
আছেন ম্যাটিল্ডা, তিনিও আছেন, ওপর থেকে সব দেখছেন। নিউ হোপ CME চার্চের তত্ত্বাবধায়ক মণ্ডলীতে চিকেন জর্জ, টম এবং তার ভাইয়েরা ছিল। তারা আরও একটি উল্লেখযোগ্য কাজ করেছিল। সে অঞ্চলের ছোট ছেলেমেয়েদের জন্য একটি স্কুল চালু ছিল। গত 2 বছর যাবৎ সেটি বাইরে খোলা জায়গাতে চলছিল। টেনেসির জ্যাকসন শহরের লেন কলেজে স্নাতক সিস্টার ক্যারি হোয়াইট সে শহরে আসার পর থেকে তিনি ছোটদের পড়তে, লিখতে ও অঙ্ক কষতে শেখাচ্ছিলেন। এবার সেই স্কুলটি চার্চের ভেতর নিয়ে যাবার ব্যবস্থা হয়। তত্ত্বাবধায়কেরাই বই, খাতা, পেন্সিলের ব্যয়ভার গ্রহণ করে। 5 থেকে 15 বছরের ছেলেমেয়েরা সেখানে পড়তে আসত। তার মাঝে টমের নিজেরই 5টি। বড় মারিয়া জেনের বয়স তখন 12। তারপর এলেন উইনি, লিটল ম্যাটিল্ডা এবং 6 বছরের এলিজাবেথ। পরের বছর ইয়াং টম, আরও পরে সর্বকনিষ্ঠা সিনথিয়ার স্কুলে যাবার বয়স হয়েছিল। সিনথিয়া 1883 খ্রিস্টাব্দে স্নাতক হয়। ততদিনে মারিয়া জেন এক সন্তানের জননী। পরিবারের মধ্যে সবচেয়ে মেধাবিনী ছাত্রী ছিল এলিজাবেথ। তার বাবা টম মারেকে এলিজাবেথ লিখতে পড়তে শেখায়। সেই তার বাবার ব্যবসায়ের হিসাবপত্র রাখত। সে সময় টম মারের ব্যবসায়ের জাজল্যমান অবস্থা। গাড়িতে ঘুরে ঘুরে কাজ ছাড়াও শহরে তার একটি স্থায়ী দোকানঘর। এ বিষয়ে কেউই বিন্দুমাত্র আপত্তি তোলেনি। টম মারে তখন সে অঞ্চলে সুপ্রতিষ্ঠিত। বছর খানেক পরে এলিজাবেথ হেনিংয়ে নবাগত জন টোল্যান্ডের প্রেমে পড়ল। হ্যাচি নদীর ধারে একটি শ্বেতকায় পরিবারের 600 একর জমিতে ছেলেটি ভাগে চাষ করত। শহরের একটি দোকানে দুজনের আলাপ পরিচয় হয়। ছেলেটির সুগঠিত দেহ, সুন্দর মুখশ্রী ও ভদ্র ব্যবহার সকলকেই মুগ্ধ করত। কিন্তু এলিজাবেথ আকৃষ্ট হয়েছিল তার বুদ্ধিদীপ্ত চেহারা ও মর্যাদাপূর্ণ আচার আচরণে। সে লক্ষ্য করেছিল ছেলেটির সামান্য লেখাপড়াও জানে, কারণ দোকানের রসিদপত্রে সে নিজেই সই করত। কয়েক সপ্তাহ দুজনে একসাথে ঘুরে বেরিয়েছে। এলিজাবেথ খবর নিয়েছে সে অঞ্চলে ছেলেটির যথেষ্ট সুনাম। নিয়মিত চার্চে যায়, টাকা পয়সা জমিয়ে স্বাধীনভাবে নিজের চাষবাস আরম্ভ করবার ইচ্ছা। যেমন সবল দেহ, তেমনি নম্র, শান্ত স্বভাব। পরিচয় হবার প্রায় 2 মাস পরে যখন তারা বিয়ের কথা ভাবতে শুরু করেছে, সেই সময় টম একদিন এলিজাবেথকে নির্দেশ দিল ছেলেটিকে বাড়িতে নিয়ে আসতে। এদের ঘনিষ্ঠতার খবর টম প্রথম থেকেই জানত। টমের প্রতি জন টোল্যান্ডের ব্যবহার অত্যন্ত আন্তরিক ও সম্ভ্রমপূর্ণ ছিল। তবুও স্বল্পবাক টম মারের গাম্ভীর্য ছেলেটিকে দেখে যেন শতগুণে বেড়ে গিয়েছিল। বহু কষ্টে কিছুক্ষণ কথাবার্তা চালাবার পর টম ঘর থেকে বেরিয়ে গেল। জন টোল্যান্ড চলে যাবার পর টম মেয়েকে ডেকে পাঠালো। তোমরা বিয়ে করতে চাও? আমি তোমার সুখ চাই, কাজেই আমার আশীর্বাদ তুমি সকল অবস্থাতেই পাবে। ছেলেটিকে ভালো বলেই মনে হলো। কিন্তু যদি আমার মত জানতে চাও, তবে বলবো আমি স্বেচ্ছায় তার সাথে কখনো তোমার বিয়ে দেব না। বিস্মিত এলিজাবেথ হতবাক হয়ে তার বাবার দিকে তাকিয়েছিল। তার গায়ে রঙেই আমার আপত্তি, বড় বেশি সাদা ঘেঁষা। সাদা মানুষ বলেই চালানো যেত, তবু একটু 19-20 আছে। আমার কথাটা বুঝতে চেষ্টা করো। সে এত বেশি ফর্সা যে কালোদের মাঝে বেমানান হবে। আবার সাদা মানুষের মতো অতটা ধবধবে নয় বলে তাদের সমাজেও চলবে না। তার গায়ে রঙের জন্য ছেলেটি দায়ী নয় ঠিকই, কিন্তু তাকে বিয়ে করলে তোমাকে নানা সমস্যায় পড়তে হবে। কোনো সমাজেই সে নিজেকে ঠিক মানিয়ে চলতে পারবে না। ভবিষ্যতে তোমার সন্তানদেরও ওরকম রং হতে পারে, সেটা ভালো করে ভেবে নাও। এলিজাবেথ, তোমার জন্য আমি ওরকম সমস্যাপূর্ণ জীবন কামনা করি না। কিন্তু বাবা, জনকে সবাই ভালোবাসে। জর্জ জনসন আমাদের সাথে এই উপনিবেশে এসেছে। তার সাথে যদি আমরা বসবাস করতে পারি, তবে এর সাথেই বা পারবো না কেন? ও দুটো এক কথা হলো না। বাবা, তুমি বলছো লোকে তাকে আপন বলে মেনে নেবে না। সে লোকেদের মাঝে তুমি সবার আগে। তুমি তাকে আপন বলে মেনে নিতে পারছো না। এলিজাবেথ মরিয়া হয়ে উঠেছিল। থাক, যথেষ্ট হয়েছে। নিজেকে দুঃখ থেকে বাঁচাবার সুবুদ্ধি তোমার না থাকতে পারে, আমার আছে। তুমি এ ছেলেটির সাথে মেলামেশা করো, তা আমার ইচ্ছা নয়। এলিজাবেথ কেঁদে ফেলল। জন ছাড়া আর কাউকে আমি কখনো বিয়ে করব না। টম মারে রাগ করে সজোরে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ম্যাটিল্ডা ব্যাপারটি শুনে ভারী উত্তেজিত হয়ে ওঠে। ছেলেটির দেহে সাদা মানুষের রক্ত আছে। চিৎকার করে উঠে সে নিজের বুক চেপে ধরে বিকৃত মুখে ঢলে পড়ল।
আইরিন পাশে ছিল, তৎক্ষণাৎ ধরে ফেলেছিল। ততক্ষণে ম্যাটিল্ডার বুকে অসহ্য যন্ত্রণা, চক্ষু মুদিত, কান পেতে তার হৃৎপিণ্ডের ধ্বনি শোনা যাচ্ছিল। কিন্তু মাত্র 2 দিন, তারপর চিরদিনের মতোই তা স্তব্ধ হয়ে গেল। চিকেন জর্জ কাঁদেনি, কিন্তু তার স্তব্ধতা, তার ভাবলেশহীন দৃষ্টি দেখে অতি নিষ্ঠুরেরও বুক ভেঙে যেত। তার মুখের হাসি ও মিষ্টি কথা চিরকালের মতো ফুরিয়ে গেল, রাতারাতি শুকিয়ে এক বিশীর্ণ বৃদ্ধে পরিণত হল। ম্যাটিল্ডার সাথে এতদিন যে ঘরে শুয়েছিল আর সে ঘরে ঢোকেনি। পালা করে এক এক ছেলেমেয়ের কাছে থাকতে লাগলো। তার রূঢ় কর্কশ ব্যবহারে সে বাড়ির লোক তিতি বিরক্ত হয়ে উঠলে অন্য বাড়ি চলে যেত। জন্মদিনের কেক জর্জ জীবনে আর ছোঁয়নি। 1890 খ্রিস্টাব্দের শীতকালে সে তার বড় নাতনি মারিয়া জেনের বাড়িতে ছিল। 83 বৎসরের বৃদ্ধ একা আগুনের সামনে বসেছিল। মারিয়া পাশের খেতে তার স্বামীকে খাবার পৌঁছে দিতে যায়। ফিরে এসে দেখে জর্জ কখন অজান্তে আগুনে পড়ে গিয়েছে। নিজেকে টেনে যতদূর সম্ভব সরিয়ে নিয়েছিল, তবুও দেহের অনেকটাই পুড়ে গিয়েছে। তার ডার্বি টুপি, স্কার্ফ ও সোয়েটার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। শেষ রাত্রে সে মারা যায়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় হেনিংবাসী কালোরা সকলেই উপস্থিত ছিল। তার মাঝে বৃদ্ধের নিজের সন্তান, নাতি নাতনি এবং তাদের সন্তান সন্ততির সংখ্যা কম নয়। সিনথিয়া উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, মা, উইল পামারের সাথে বেড়াতে যেতে পারি? টম জিজ্ঞেস করল, কে? উইল পামার, ঠিক আছে তো? টম শুষ্ক স্বরে বলল, ভেবে দেখি। সিনথিয়া অত্যন্ত আহত মুখে সরে গেল। আইরিন বিব্রত হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা টম, কি ব্যাপার বলো তো? কোনো ছেলেই কি তোমার মেয়েদের উপযুক্ত নয়? শহরশুদ্ধ লোকে জানে পার মাতাল মিস্টার জেমসের কাঠের ব্যবসা আসলে চালাচ্ছে উইল। গাড়ি থেকে কাঠ নামানো থেকে শুরু করে বিক্রি করা, পৌঁছে দেওয়া, বিল তৈরি, টাকা আদায়, ব্যাংকে টাকা জমা দেওয়া পর্যন্ত যাবতীয় যত রকমের কাজ সে একাই করছে। হেনিংয়ের লোকেদের এ সচক্ষে দেখা। ছোটখাটো ছুতরের কাজও উইল বিনা খরচায় খরিদ্দারদের করে দেয়। এত কাজের জন্য যৎসামান্য পারিশ্রমিক সে পায়, অথচ মিস্টার জেমসের বিরুদ্ধে তার বিন্দুমাত্র অভিযোগ নেই। হ্যাঁ, কাজকর্ম তো সে ভালোই করে, চার্চেও নিয়মিত যায়। কিন্তু লুনা কার্টারকে ফুল দিয়েছিল কেন? টমে এত খবরও রাখে? আইরিন অবাক হয়ে গেল। সে তো বছরখানেক আগেকার কথা, এখন তার সাথে উইল কথাও বলে না। একবার যে অমন করেছে সে বারবারই করতে পারে। না, সিনথিয়ার সাথে করবে না। তার মতো মেয়ে কটা হয়, যেমন রূপ তেমনি বুদ্ধি, তেমনি চমৎকার শিক্ষা দীক্ষা। উইল থেকে সে অনেক বেশি বুদ্ধি রাখে। টম, অমন করো না, ওদের মেলামেশা করতে দাও, তারপর পছন্দ হয় কিনা সে ওরাই বুঝবে। টম তার মেয়েদের সম্পর্কে অতি সতর্ক। আইরিনকে বুঝতেই দিল না উইল পামার সম্বন্ধে সে আগেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে পছন্দ করে রেখেছিল। উইল হেনিংয়ে আসার পর থেকেই টম তাকে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রেখেছিল। উইলকে তার খুবই পছন্দ। উইলের মতো বাস্তব বুদ্ধি নিজের ছেলের মাঝে পেলে সে সুখী হতো। উইল পামারের আন্তরিকতা, উচ্চাসা ও অসাধারণ কর্মদক্ষতা তাকে নিজের যৌবনকালের কথা স্মরণ করিয়ে দিত। 10 মাস পরে নিউ হোপ CME চার্চে সিনথিয়ার সাথে উইল পামারের বিবাহ হয়। প্রায় 200 লোক বিবাহোৎসবে যোগ দিয়েছিল। বহুদূর থেকেও গাড়ি করে অতিথিরা এসেছিল। সেটা 1893 খ্রিস্টাব্দের ঘটনা। উইল নিজের হাতে তাদের ছোট্ট বাড়িটি তৈরি করেছিল। 1 বছর পর তাদের প্রথম পুত্র সন্তানটি জন্মের কয়েকদিন পর মারা যায়। উইল পামার পারতপক্ষে ছুটি নিত না, সারা সপ্তাহে কঠোর পরিশ্রম করত। কাঠের ব্যবসায়ের মালিক মদের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কার্যত উইলই ব্যবসা চালাচ্ছিল। একবার শুক্রবার সন্ধ্যায় উইল একটা সংকটে পড়ল। কোম্পানির হিসাবপত্রে দেখা গেল সেদিনই পিপলস ব্যাংকে এক কিস্তি টাকা শোধ দেবার কথা। বাইরের প্রবল ঝড় বৃষ্টি অগ্রাহ্য করে উইল ঘোড়ায় চেপে ভিজতে ভিজতে 8 মাইল দূরে ব্যাংকের প্রেসিডেন্টের বাড়িতে উপস্থিত হয়। মিস্টার ডন, মিস্টার জেমসের এই টাকাটা পাঠাতে ভুল হয়ে গিয়েছে। আমি জানি তিনি সোমবার পর্যন্ত টাকাটা ফেলে রাখতে চাননি। ব্যাংকের প্রেসিডেন্ট তাকে ভেতরে এসে বসবার সাদর আহ্বান জানান, কিন্তু উইল বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে ফিরে এসেছিল। এই ঘটনাটি প্রেসিডেন্টের মনে গভীর ছাপ ফেলেছিল। শহরে অনেকের কাছেই তিনি এই কাহিনী বলেন। এর ফলে ভবিষ্যতে উইলের জীবনে এক অপ্রত্যাশিত সুযোগ এসেছিল। 1893 খ্রিস্টাব্দের শরৎকালে
পিপলস ব্যাংকে উইলের ডাক পড়ে। হেনিংয়ের 10 জন অগ্রগণ্য শ্বেতকায় ব্যবসায়ী সেখানে অপেক্ষা করছিলেন। তাদের চেহারায় কিছুটা অস্বস্তি ও অনিশ্চিত ভাব ফুটে উঠেছিল। প্রেসিডেন্ট ডন অল্প কথায় পরিস্থিতি ব্যাখ্যা করেন। কাঠের ব্যবসায়ের মালিক মিস্টার জেমসকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। তিনি সপরিবারের শহর ছেড়ে চলে যাচ্ছেন, অথচ হেনিং শহরে কাঠের অত্যন্ত চাহিদা। এই ব্যবসাটি শহরে থাকা প্রয়োজন। উইলকে সম্বোধন করে তিনি বললেন, এই ব্যবসা চালাতে গেলে তোমার চেয়ে উপযুক্ত লোক এখানে নেই। এ বিষয়ে আমরা সবিশেষ আলোচনা করে নিয়েছি। তুমি যদি এটা নিতে রাজি হও, কোম্পানি দেনা শোধের ব্যবস্থা আমরা করব। উইলের চোখে জল এসেছিল। সে যখন প্রত্যেকের সঙ্গে করমর্দন করছিল, তাদেরও চোখ শুষ্ক ছিল। সবাই চলে গেলে উইল একটু বেশি সময় প্রেসিডেন্টের হাত ধরে থাকল। মিস্টার ডন, আপনার কাছে আরেকটি অনুগ্রহ চাইব। আমার সঞ্চয়ের অর্ধেক আমি মিস্টার জেমসকে দিতে চাই। আপনি তার ব্যবস্থা করে দিন, কিন্তু তিনি যেন কখনো না জানতে পারেন কোথা থেকে টাকাটা এলো। 1 বছরের মধ্যে উইলের ব্যবসা যথেষ্ট উন্নতি দেখা গেল। ন্যায্য দামে সর্বোৎকৃষ্ট মাল পাবার আশায় দূর দূরান্ত থেকে গাড়ি ভর্তি খরিদ্দার উইলের দোকানে আসতে লাগল। বেশিরভাগ লোক কালো। উইল পশ্চিম টেনেসিতে স্বাধীন ব্যবসায় সর্বপ্রথম কৃষ্ণকায় স্বত্বাধিকারী ছিল। তাকে কেবলমাত্র চোখে দেখবার জন্য 48 মাইল দূরের দক্ষিণ মেমফিস অঞ্চল থেকে পর্যন্ত কৌতূহলী মানুষেরা আসত। 1895 খ্রিস্টাব্দে সিনথিয়া ও উইলের মনোবাসনাটি পূর্ণ হয়। একাগ্র প্রার্থনার উত্তরে তাদের একটি স্বাস্থ্যবতী কন্যা জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় বার্থা জর্জ। জর্জ উইলের বাবার নাম। টম মারে যেমন করে তার সন্তানদের আফ্রিকা দেশীয় কুন্টাকিন্টের কাহিনী শোনাত, সিনথিয়াও তেমনি করে তার পরিবারের সবাইকে একত্র করে শিশুটিকে কোলে নিয়ে সে কাহিনী শুনিয়েছিল। পূর্বপুরুষের প্রতি সিনথিয়ার এই অনুরক্তি ও বিশ্বস্ততা উইল শ্রদ্ধা করত, কিন্তু সন্তানের ব্যাপারে নিজের প্রাধান্যকে বিসর্জন দিতে সে রাজি ছিল না। বার্থা হাঁটতে শিখবার আগে থেকে তার উপর একচ্ছত্র অধিকার সে পাকা করে নিয়েছিল। যতক্ষণ বাড়ি থাকত, উইলের প্রথম ও প্রধান কাজ ছিল বার্থার দেখাশোনা করা। বার্থার 5 বছর বয়সের মাঝেই সে এ কারণে স্থানীয় কৃষ্ণকায়দের মাঝে আলোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছিল। সকলেই বলতো উইল তার মেয়ে বার্থাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে তার মাথা খাচ্ছে। হেনিংয়ের প্রতিটি দোকানে বলা ছিল বার্থা যত খুশি মিষ্টি ধারে কিনতে পারবে। মাসের শেষে উইল সমস্ত পাওনা মিটিয়ে দিত। বার্থার নিজেরও হিসাব রাখতে হতো। উইলের বক্তব্য ছিল সে এভাবে মেয়েকে ব্যবসা শেখাচ্ছে। বার্থার 15 বছরের জন্মদিনে তার নামে সিয়ার্স রোবাকে মেল অর্ডার অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ক্যাটালগ দেখে তার ইচ্ছামতো অর্ডার দিলেই সে জিনিস চলে আসবে। তার বাবা পরে দাম মেটাবেন। শহরের লোকেরা চরম বিস্ময়ে আর একবার মাথা নেড়েছিল। এমন অভাবনীয় প্রশ্রয়ের কথা কে কবে শুনেছে? সে বছরই বার্থাকে পিয়ানো শেখানোর জন্য শিক্ষক নিয়োজিত হয়। শিক্ষকটি সুদূর মেমফিস থেকে আসত। বার্থা প্রতিভাময়ী ছাত্রী ছিল। শীঘ্রই সে নিউ হোপ কালার্ড মেথডিস্ট এপিস্কোপাল চার্চের কয়ারে বাজাবার মতো পারদর্শিতা অর্জন করল। সেখানকার পরিচালিকা সমিতিতে সিনথিয়া আগে থেকেই প্রেসিডেন্ট ছিল। উইল ছিল সিনিয়র ট্রাস্টি। 1909 খ্রিস্টাব্দে বার্থা স্থানীয় স্কুলের 8ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর সে হেনিংয়ের বাইরে টেনেসি রাজ্যের জ্যাকসনের লেন ইনস্টিটিউটে একটি 2 বছরের কোর্স পড়তে যায়। সেটি কলেজে ডিগ্রি কোর্স পড়বার সমতুল্য। বাইরে পড়তে যাওয়া অবধি বার্থা তার মা ও বাবার উচ্চারণ ও ব্যাকরণের ভুল সংশোধন করতে শুরু করে। সিনথিয়া সেটা পছন্দ হতো না, কিন্তু উপায় ছিল না। উচ্চশিক্ষার উদ্দেশ্যই তাই, নইলে উচ্চশিক্ষা লোকে নেয় কেন? তবুও সিনথিয়া মেয়ের মাঝে বড়দের ত্রুটি ধরবার এই চেষ্টায় দুঃখ পেত। স্বামীকে বলেছিল, জানি না কি হবে, মেয়েটা যে কিছুই বোঝে না। উইল তাকে সান্ত্বনা দিত, না বোঝাই ভালো। আমাদের চেয়ে সে জীবনে অনেক বেশি সুযোগ পাবে, সেটাই আমার একমাত্র কাম্য। বার্থা শিক্ষা বিজ্ঞানে ডিগ্রি নিচ্ছিল। তাছাড়া সে একটি স্কুলে গান করত ও পিয়ানো বাজাত। প্রতি মাসে 2 বার বাড়ি আসত। সে সময় বাবাকে সে ব্যবসায়িক বুদ্ধি দিত। এ বিষয়ে তার তীক্ষ্ণ বুদ্ধি ও অন্তর্দৃষ্টি ছিল। কিছুদিন পর টেনেসির সাভানা শহরে সাইমন আলেকজান্ডার হেলি নামে এক যুবকের সাথে তার আলাপ হয়। সে কৃষি বিজ্ঞানের ছাত্র, অত্যন্ত গরিব। পড়ার খরচ চালাতে তাকে 4 জায়গায় কাজ করতে হতো। বার্থার সাথে 1 বছর পরিচয়ের পর 1913 খ্রিস্টাব্দে উইল ও সিনথিয়া ছেলেটির সাথে পরিচিত হবার জন্য তাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানায়। বার্থার কলেজের বন্ধু আসবে জেনে সে রবিবার নিউ হোপ সিএমই চার্চে স্থানীয় কৃষ্ণকায় সমাজের লোকের ভিড়ে তিল ধারণের স্থান ছিল না।
শুধু সিনথিয়া এবং উইল পামার নয়, সকলেই যুবকটিকে সাগ্রহে যাচাই করে নিচ্ছিল। কিন্তু সাইমনের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। বার্থার পিয়ানো বাজনার সাথে প্রথমে সে একটি গান করে, পরে উপস্থিত সকলের সঙ্গেই সপ্রতিভভাবে আলাপ পরিচয় করে। তার চোখের দৃষ্টি সহজ ও সরল, ব্যবহার ভদ্র ও আন্তরিকতাপূর্ণ। সন্ধ্যার বাসে বার্থা ও সাইমন লেন কলেজে ফিরে যায়। সমাজের কারোরই ছেলেটার বিরুদ্ধে বলবার মতো কিছু ছিল না, শুধু তার গায়ের রংটি বড়ই ফর্সা। বার্থার গায়ের রং গাঢ় বাদামি। সাইমন তাকে জানিয়েছিল সাইমনের বাবা ও মা দুজনেই মুক্তিপ্রাপ্ত কৃতদাস। তাদের দুজনেরই বাবা আয়ারল্যান্ডের সাদা মানুষ ছিল। এই ত্রুটিটুকু ছাড়া আপত্তি করবার মতো আর কিছুই পাওয়া যায়নি। সাইমন ভালো গান করে এবং উচ্চশিক্ষা সত্ত্বেও তার ভেতরে আত্মম্ভরিতা ছিল না, এ কথা সবাইকে স্বীকার করতেই হয়। অবসর সময়টুকুতে চাকরি করে বহু কষ্টে কিছু অর্থ সঞ্চয় করে সাইমন এরপরে নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে A&T কলেজে 4 বছরের একটি কোর্সে ভর্তি হয়। প্রথম মহাযুদ্ধে কলেজের সকলের সাথে সেও যুক্তরাষ্ট্র বাহিনীতে নাম লিখিয়েছিল। ফ্রান্সের আর্গন ফরেস্ট অঞ্চলে 1918 খ্রিস্টাব্দে সাইমন শত্রুপক্ষের গ্যাসের কবলে পড়ে। বিদেশের হাসপাতালে চিকিৎসার পর তাকে স্বাস্থ্য উদ্ধারের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়। 1919 খ্রিস্টাব্দে সম্পূর্ণ সুস্থ হয়ে সে আবার হ্যানিংয়ে এসেছিল। সে বৎসরই সাইমন বার্থার সাথে বিবাহে প্রতিশ্রুতিবদ্ধ হয়। নিউ হোপ CME চার্চে 1920 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তাদের বিয়ে হয়। হ্যানিংয়ের ইতিহাসে সেই প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে সাদা এবং কালো সকলেই উপস্থিত হয়েছিল। তার মনে ছিল উইল পামারের সুপ্রতিষ্ঠা। উইল পামার ততদিনে স্থানীয় অধিবাসীদের মাঝে একজন অগ্রগণ্য ব্যক্তি। শুধু তাই নয়, বার্থাও শিক্ষা এবং স্বভাবগুণে সকলের গর্বের বস্তু ছিল। পামারদের সদ্য তৈরি সুবৃহৎ বাসগৃহের উদ্যানে প্রীতি সম্মেলনটির ব্যবস্থা হয়। প্রচুর খাদ্যের আয়োজন ছিল। যত উপহার জড়ো হয়েছিল, সাধারণত 3টি বিবাহেও তা হয় না। লেন কলেজের ছাত্রছাত্রীদের জ্যাকসন থেকে আনা নেয়ার জন্য উইল পামারই বাস ভাড়া করে নেয়। এরপর সাইমন ইথাকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য ভর্তি হয়েছিল। বার্থা সেখানকার সঙ্গীত নিকেতনে নাম লেখায়। বার্থা নিয়মিত বাড়িতে চিঠি দিত, কিন্তু 1921 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল থেকে তার চিঠির সংখ্যা কমে আসতে থাকে। সিনথিয়া ও উইল চিন্তিত হয়ে পড়েছিল। কন্যা জামাতা হয়তো কোনো আর্থিক অসুবিধায় আছে মনে করে বার্থাকে তারা গোপনে $500 পাঠিয়ে দেয়। টাকাটা প্রয়োজন মতো খরচ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আবার এ অনুরোধও ছিল সাইমনকে যেন এই বিষয়ে কিছুই না জানানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বার্থার চিঠির সংখ্যা ক্রমেই কমে আসছিল। আগস্ট মাসের শেষে সিনথিয়া উদ্বিগ্ন হয়ে নিজেই বার্থার কাছে যাওয়া স্থির করে। সিনথিয়া রওনা হবার 2 দিন আগে মধ্যরাত্রে সদর দরজায় করাঘাত হলো। তাতে দুজনেরই ঘুম ভেঙে যায়। এত রাত্রে কি ব্যাপার? বসবার ঘরের কাচের দরজার ভেতর দিয়ে চন্দ্রালোকে সাইমন ও বার্থার ছায়ামূর্তি দেখা গেল। ছুটে গিয়ে দরজা খুলতে বার্থার শান্ত কণ্ঠে বলল, তোমাদের জন্য একটি উপহার এনেছি। চমকে দেব বলে আগে জানাইনি। সিনথিয়ার হাতে সে একটি কাপড়ের পুটলি তুলে দিয়েছিল। অসীম উৎকণ্ঠায় সিনথিয়া পুটলির আবরণ সরিয়ে দেয়। তার পেছন থেকে উইলও পরম কৌতূহলে তাকিয়েছিল। একটি ছোট্ট গোল বাদামি রঙের মুখ, 6 সপ্তাহ বয়সের একটি শিশু। সে আমি। বাবার কাছে শুনেছি আমার মাতামহের পুত্রের আকাঙ্ক্ষা আমাকে পেয়ে পূর্ণ হয়েছিল। সপ্তাহখানেক পরে আমাকে ও মাকে হ্যানিংয়ে রেখে বাবা ইথাকা ফিরে গিয়েছিলেন। তার স্নাতকোত্তর ডিগ্রির পড়া শেষ করা দরকার ছিল। দাদামশাই ও দিদিমা, বিশেষ করে দাদামশাই আমাকে পুত্রাধিক স্নেহে গ্রহণ করেছিলেন। দিদিমার কাছে শুনেছি আমি হাঁটতে শেখার আগেই দাদামশাই আমাকে কোলে করে তার কাঠের ব্যবসায়ের অফিসে নিয়ে যেতেন। আমার জন্য সেখানে একটি খাট তৈরি করে রাখা হয়েছিল। তাতে আমাকে শুইয়ে দিয়ে তিনি নিজের ব্যবসায়ের কাজকর্ম সারতেন। হাঁটতে শিখবার পর আমাকে নিয়ে তিনি শহরে বেরোতেন। আমার 3 পদক্ষেপে তার 1 পদক্ষেপ হতো। ক্ষুদ্র মুষ্টিতে তার বাঁ হাতের তর্জনীটি ধরে থাকতাম। পথে পরিচিত লোকের সাথে দেখা হলে তিনি কথা বলতেন। আমি যেন একটি সবল দীর্ঘ কৃষ্ণবর্ণ বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে থাকতাম। লোকের দিকে সরাসরি তাকিয়ে বিনীত অথচ স্পষ্ট স্বরে কথা বলতে তিনিই আমাকে শিখিয়েছিলেন। লোকে বলতো, বা কি সুশিক্ষা! দাদামশাই বলতেন, হ্যাঁ, মনে হয় ঠিক পথেই যাচ্ছে। কাঠের দোকানে ওক, সিডার, পাইন আর হিকরি কাঠের ছোট বড় টুকরোর ফাঁকে ফাঁকে খেলে বেড়াতাম।
কাঠের সুগন্ধে আমার নাক ভরে যেত, আর কল্পনায় নানা উত্তেজনাপূর্ণ অভিযানের অলীক স্বপ্ন দেখতাম। সেসব কোন সুদূর দেশ আর অলৌকিক যুগের অবাস্তব কাহিনী! দাদামশাই মাঝে মাঝে আমাকে তার অফিসের মস্ত বড় উঁচু ঘোরানো চেয়ারে বসিয়ে দিতেন। চোখে তার নিজের রোদে পড়বার কালো চশমা এঁটে দিতেন। চেয়ারে পাক খেতে খেতে আমার মাথা ঘুরে যেত। দাদামশাইয়ের সঙ্গ সর্বত্র সব সময় আমার কাছে পরম সুখের ছিল। আমার 5 বছর বয়সে তার মৃত্যু হয়। আমাকে কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছিল না। এত অস্থির হয়ে উঠেছিলাম যে ডাক্তার আমাকে ঘুম পাড়াবার ওষুধ দিয়েছিলেন। মনে আছে, বাড়ির সামনের রাস্তায় সাদা ও কালো লোকেদের বিরাট লাইন হয়েছিল। সবাই নতমস্তকে শোকাহত স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। পরের কয়েকদিন আমার স্মৃতিতে কেবলই কান্না, যেন পৃথিবী শুদ্ধ মানুষ কান্নার সমুদ্রে নিরালম্বন ভাসছিল। বাবা তার পড়াশোনা শেষ করে এসে দাদামশায়ের ব্যবসা অধিগ্রহণ করেন। পরে বুঝতে পেরেছিলাম এ ধরনের কাজ তার পছন্দ ছিল না। অধীত বিষয় নিয়ে থাকাই তার মনোগত বাসনা ছিল। মা স্থানীয় স্কুলে শিক্ষকতা নেন। দাদামশাইয়ের প্রতি আমার গভীর ভালোবাসা ও দিদিমার প্রচণ্ড শোক আমাদের পরস্পরকে অতি নিকটে নিয়ে এসেছিল। আমি তার সঙ্গ ছাড়তাম না। তিনিও সর্বত্র আমাকে সাথে নিয়ে যেতেন। শোক ভুলে থাকবার জন্য দিদিমা তার আত্মীয়দের প্রায়ই তার কাছে আসবার আমন্ত্রণ জানাতেন। তাদের বয়স মোটামুটি তারই মতো 45 থেকে 55। তারা দিদিমার বোন, ভাতৃবধূ, বোনঝি, ভাইঝি ইত্যাদি। তারা একত্র হলে নিজেদের বাল্যকালের গল্প করতেন। মাঝে মাঝে আমাকে দেখিয়ে বলতেন, আমার তখন ওই বয়স। সেই কুঞ্চিত চর্ম প্রৌঢ়ারা কখনো আমার বয়সী ছিলেন আমি কল্পনাই করতে পারতাম না। যাই হোক, তাদের কথাবার্তা শুনে মনে হতো তারা আমার অপরিচিত কোনো প্রাচীন দিনের কাহিনী বলছেন। সেই অল্প বয়সে তাদের সব কথার অর্থ আমি বুঝতে পারতাম না। মালিক, মালিকানি, আবাদ এসব শব্দ এবং কতগুলো অদেখা মানুষের নাম প্রায় শুনতে পেতাম। তাদের মাঝে সবচেয়ে গোড়ার দিকের মানুষটিকে তারা আফ্রিকান লোক বলে উল্লেখ করতেন। সে মানুষটিকে এদেশে তাদের উচ্চারণে নাপোলিস বলে একটি জায়গায় জাহাজে করে আনা হয়েছিল। ভার্জিনিয়া রাজ্যের স্পটসিলভেনিয়া জেলার জন ওয়ালার সাহেব তাকে কিনে নিয়েছিলেন। সেই আফ্রিকার লোকটি প্রথম দিকে বারবার পালাতে চেষ্টা করেছিল। চতুর্থবার পালাবার পর সে অপরাধে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল যাতে অন্যান্য বন্দীদেরও তা দেখে সমুচিত শিক্ষা হয়। তার একটি পায়ের পাতার অর্ধেক কেটে ফেলা হয়। শ্বেতকায়রা এমন হীন ও অমানবিক কাজ কী করে করতে পেরেছিল আমার শিশু মনে তা বুঝে উঠতে পারতাম না। সেই প্রৌঢ়াদের কাহিনীতেই জেনেছিলাম জন ওয়ালারের ভাই ডক্টর উইলিয়াম ওয়ালার এই অকারণ নৃশংস অঙ্গচ্ছেদে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। তিনি কৃতদাসটির ক্রয় করে নিজেই আবাদে নিয়ে এসেছিলেন। চিকিৎসা করে মরণাপন্ন লোকটিকে তিনি সুস্থ করে তোলেন। পঙ্গু হয়ে গেলেও কৃতদাসটি কিছু কিছু কাজ করতে পারত। ডাক্তার প্রথমে তাকে বাগানের কাজে লাগিয়েছিলেন। আফ্রিকা থেকে নিয়ে আসা এই বিশেষ কৃতদাসটি তার পঙ্গুতার জন্যই দীর্ঘকাল একই আবাদে থেকে গিয়েছিল। নইলে সে সময় কৃতদাসীদের এত ঘন ঘন ভিন্ন আবাদে বিক্রি দেওয়া হতো যে তাদের সন্তানদের পক্ষে নিজের বাবাকে চেনা বা তাদের সাথে সম্পর্ক রাখা সম্ভব ছিল না। আফ্রিকা থেকে নিয়ে আসা কৃতদাসদের তাদের মালিক নিজেদের ইচ্ছা মতো নামকরণ করতেন। এই বিশেষ কৃতদাসটির নাম দেওয়া হয়েছিল টবি। কিন্তু দিদিমা ও অন্যান্যদের গল্পে জেনেছিলাম টবি নামে তার বিশেষ আপত্তি ছিল। অন্যান্য কৃতদাসেরা তাকে টবি বলে ডাকলে সে রুষ্ট হয়ে আপত্তি জানাতো এবং বলতো তার নাম কুন্টাকিন্টে। কিছুদিন বাগানের কাজ করবার পর তাকে মালিকের গাড়ির চালক করা হয়েছিল। এই টবি অথবা কুন্টাকিন্টের সাথে বড় বাড়ির রাঁধুনি বেল নামে কৃতদাসীর বিয়ে হয়। তাদের একটি মেয়ে জন্মায়। তার নাম রাখা হয়েছিল কিসি। মেয়েটির যখন 4-5 বছর, তার আফ্রিকা দেশীয় বাবা সুযোগ পেলেই তাকে হাত ধরে বেড়াতে নিয়ে যেত এবং বিভিন্ন জিনিস দেখিয়ে তার আফ্রিকা দেশের ভাষার প্রতিশব্দ শেখাতো। যেমন গিটার দেখিয়ে বলতো একে কো বলে। আমাদের কাছেই ম্যাটাপনি নদী ছিল, সেটা দেখিয়ে বলতো কাম্বি বলঙ্গ। কিসি একটু বড় হয়ে উঠতে ততদিনে তার আফ্রিকা দেশীয় বাবা ইংরেজি ভাষায় অনেকটা দক্ষ হয়ে উঠেছিল। তখন সে কিসিকে তার নিজের সম্পর্কে, স্বদেশ ও স্বদেশবাসীর সম্পর্কে গল্প বলতো। বলেছিল 17 বছর বয়সে যখন
গ্রামের কাছে একটি জঙ্গলে সে ঢাক বানাবার জন্য কাঠ কাটতে গিয়েছিল। তখন 4 জন সাদা মানুষ তাকে জোর করে ধরে এনে কৃতদাসে পরিণত করেছে। এই কিসিকে তার 16 বছর বয়সে নর্থ ক্যারোলিনার একটি অপেক্ষাকৃত ছোট আবাদের মালিক টম লির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখানে তার একটি পুত্র হয়। পুত্রের পিতা টম লি তার নাম রেখেছিলেন জর্জ। মালিকের লড়াইয়ে মোরগগুলো দেখাশোনার কাজে তার অত্যন্ত উৎসাহ ছিল এবং মোরগ লড়াইয়ে অতিশয় পারদর্শী হয়ে উঠেছিল বলে সবাই তাকে চিকেন জর্জ বলে ডাকত। নিকটবর্তী আবাদের ম্যাটিল্ডা নামে এক কৃতদাসীর সাথে তার বিয়ে হয়। সেই বিয়ের ফলে তাদের 8টি সন্তান হয়। চিকেন জর্জ তার মা কিসির কাছে দাদামশাই কুইন্টাকিন্টে, দিদিমা বেলের কথা শুনেছিল। কিসিকে তার বাবা নিজের সম্পর্কে ও স্বদেশ সম্পর্কে যা কিছু কাহিনী এবং আফ্রিকা দেশের ভাষায় যেসব শব্দ বলেছিল সব সে তার পুত্র জর্জকে গল্পচ্ছলে জানিয়েছিল। জর্জ সংকল্প করেছিল সেও যথাসময়ে তার সন্তানদের ওই সব কাহিনী বলবে। প্রত্যেকটি সন্তানের জন্মের পর পরিবারের সকলকে একত্র করে নবজাত শিশুটিকে কোলে নিয়ে চিকেন জর্জ তার আফ্রিকা দেশীয় মাতামহের কাহিনী, কিন্টে বংশের ইতিহাস, স্বদেশীয় পরিভাষা, যেসব জিনিসের নাম কিসিকে শেখানো হয়েছিল সব কিছুর পুনরাবৃত্তি করত। ম্যাটিল্ডা ও তার পুত্রদের কিসি শপথ করিয়েছিল তাদের পরিবারের জাত প্রতিটি শিশুকে জন্মের পর কুন্টাকিন্টের উপাখ্যান শোনাতে হবে। জর্জ তার ছেলেদের সেরকম নির্দেশ দিয়েছিল। জর্জের 8টি সন্তান বড় হয়ে বিবাহাদি করে। চতুর্থ পুত্র টম কর্মকারের কাজে বিশেষ পারদর্শী হয়েছিল। সেই সময় তাদের মালিক টম লি চিকেন জর্জকে কৃতদাস হিসেবে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। কিছুদিন পর বাকি পরিবারটিকে নর্থ ক্যারোলিনার অ্যালামেন্স জেলার মিস্টার মারের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে চতুর্থ পুত্র টমের সাথে নিকটবর্তী আবাদের আইরিন নামে একটি অর্ধ ইন্ডিয়ান কৃতদাসীর বিয়ে হয়। ক্রমে তাদেরও 7টি সন্তান হয়েছিল। টম প্রতিটি সন্তানের জন্মের পর পারিবারিক প্রথা অনুযায়ী সকলকে একত্র করে নবজাতককে কোলে নিয়ে তাদের আফ্রিকা দেশীয় পূর্বপুরুষের ইতিহাস থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনার পুনরাবৃত্তি করত। আফ্রিকা দেশের ভাষায় কুন্টাকিন্টের উল্লিখিত শব্দগুলিও বলা হতো। সেই 7টি সন্তানের সর্বকনিষ্ঠা সিনথিয়া। তার 2 বছর বয়সে তার বাবা টম ও ঠাকুরদা চিকেন জর্জ কয়েকটি সদ্য মুক্তিপ্রাপ্ত কৃতদাস পরিবার নিয়ে এসে টেনেসি রাজ্যের হেনিং অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। 22 বছর বয়সে সিনথিয়ার উইল পামারের সাথে বিয়ে হয়। তাদের একমাত্র কন্যা বার্থা, আমার মা। হেনিংয়ে দিদিমার কাছে থাকাকালেই আমার আরও 2টি ভাই হয়। 1929 খ্রিস্টাব্দের পর আমার বাবা দিদিমাকে কাঠের ব্যবসা বিক্রি করে দিয়ে কৃষিবিজ্ঞানের অধ্যাপকের পদ নিয়ে হেনিং ছেড়ে চলে যান। 1931 খ্রিস্টাব্দে মাত্র 36 বছর বয়সে আমার মা মারা যান। আমরা তখন বাবার কর্মস্থল অ্যালাবামায় ছিলাম। তারপরও কিছুকাল আমরা 3 ভাই দিদিমার কাছে গ্রীষ্মের ছুটি কাটিয়েছি। কিন্তু ক্রমে দিদিমার মাঝে পরিবর্তন এসেছিল। দাদামশাই এবং আমার মায়ের মৃত্যুতে তার সতেজ আনন্দময় স্বভাবের উজ্জ্বল দীপ্তি নিভে গিয়েছিল। 2 বছর কলেজে পড়বার পর 17 বছর বয়সে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমি যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষী বাহিনীতে যোগ দিই। জাহাজে যথেষ্ট কাজের অভাবে সময় কাটানো দুরূহ হয়ে উঠেছিল। বাবার উৎসাহে আমি স্কুলে পড়বার সময় টাইপ পড়তে শিখেছিলাম। জাহাজে একটি ছোট টাইপরাইটার সঙ্গে নিয়ে এসেছিলাম। সবাইকে টাইপ করে চিঠি লিখতাম আর জাহাজের ছোট্ট লাইব্রেরির বইগুলো বারবার পড়তাম। সঙ্গীদের কাছে যত বই ছিল সব আর লাইব্রেরির বইগুলির প্রতিটি 3-4 বার করে পড়া শেষ হয়ে যেতে নিছক সময় কাটাবার জন্যই লিখতে শুরু করি। টাইপরাইটারে একটি সাদা কাগজ ঢুকিয়ে দিয়ে এমন কিছু লিখে বার করে নেওয়া যায় যা লোকে সাগ্রহে পড়বে, এই কল্পনাটা আজও আমাকে বিস্মিত ও উল্লসিত করে তোলে। রাতের পর রাত অক্লান্তভাবে লিখে যাবার শক্তি ও ধৈর্যকে আমাকে কে দিয়েছিল জানি না। শত শত পত্রিকায় লেখা পাঠিয়েছি, প্রত্যাখ্যাত হয়েছে। 8 বছর পর আমার লেখা প্রথম একটি পত্রিকায় ছাপানো হয়। লেখা আমি কখনোই ছেড়ে দিইনি। ফলে উপকূল রক্ষী বাহিনীর পরিচয়পত্রে যুদ্ধের পর আমার নামের পেছনে সাংবাদিক হিসাবে নতুন যোগ্যতার সংযোজন হয়। ক্রমে আমার লেখার চাহিদা বাড়ছিল। লেখাকেই পেশা হিসাবে গ্রহণ করবার সংকল্প জোরালো হচ্ছিল। 1959 খ্রিস্টাব্দে 37 বছর বয়সে 20 বছরের চাকরি থেকে অবসর গ্রহণ করি। সমুদ্র আমি ভালোবাসি।
দুঃসাহসিক অভিযান আমার প্রিয় বিষয়। রিডার্স ডাইজেস্ট নামক পত্রিকার কাছ থেকে যারা উত্তেজনাপূর্ণ জীবন কাটিয়েছেন বা যাদের জীবনে নাটকীয় অভিজ্ঞতা হয়েছে এমন লোকের জীবনী লিখবার ফরমাইশ পেয়েছিলাম। আমার লেখার প্রয়োজনে প্রায়ই আমাকে লন্ডনে যেতে হতো। সেখানে ইতিহাসের এত মূল্যবান তথ্য চারিদিকে ছড়ানো আছে যে কাজের ফাঁকে ফাঁকে আমি তারই সন্ধানে ঘুরে বেড়াতাম। তেমনি একসময় ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম। সেখানে রসেটা স্টোন নামে একটি বিখ্যাত বস্তুর প্রতি আকৃষ্ট হই। এই পাথরটি নীল নদের মুখে পাওয়া গিয়েছিল। তার 3 ধারে 3টি পৃথক ভাষায় লেখা ছিল, একটিতে গ্রিক ভাষা, অপর 2 ধারের একটিতে অজানা চিত্রলিপি, অপর দিকেও একটি অজ্ঞাত ভাষা। লোকের ধারণা হয়ে গিয়েছিল ওই 2 ধারের বক্তব্যের রহস্যভেদ করা মানুষের অসাধ্য, কিন্তু ফরাসি পণ্ডিত যা চ্যাম্পুলিয়ান সেই অসাধ্য সাধন করেন। অজ্ঞাত ভাষা দুটির রহস্যভেদ করে তিনি প্রমাণ করেছিলেন রসেটা স্টোনের 3 ধারের লেখাই সমার্থক। তার গবেষণার আরও একটি উল্লেখযোগ্য সুফল হয়েছিল। মানবজাতির প্রাচীন যুগের ইতিহাসের অনেকটাই ওই অজানা চিত্রলিপিতে লেখা থাকায় এতদিন তা রহস্য আবৃত ছিল। যার চ্যাম্পুলিয়ান একটি অনাবিষ্কৃত রহস্যলোকে রুদ্ধদ্বার খুলে দিতে সমর্থ হন। এই ঘটনা আমাকে বিশেষভাবে প্রভাবিত করে। মনে হচ্ছিল এই গবেষণার ফল ব্যক্তিগতভাবে আমার পক্ষে গুরুত্বপূর্ণ, কিন্তু কেন তা স্পষ্টভাবে বুঝে উঠতে পারছিলাম না। প্লেনে করে যুক্তরাষ্ট্রে ফিরবার পথে হঠাৎ আমার মনে আলোকপাত হয়। একটি অভিনব চিন্তাধারা ক্রমে রূপ নিচ্ছিল। ফরাসি পণ্ডিত আমাদের পরিচিত ভাষার সাথে পাথরে খোদাই করা অজ্ঞাত ভাষার অর্থের সমন্বয় ঘটিয়ে প্রাচীন ইতিহাস উদ্ধার করেছিলেন। আমার দিদিমা এবং তার সমসাময়িক মহিলারা হেনিংয়ের বাড়ির বারান্দায় বসে গল্পচ্ছলে তাদের আফ্রিকা দেশীয় পূর্বপুরুষের ব্যবহৃত কতগুলো রহস্যময় শব্দের উল্লেখ করতেন। তিনি তার বংশের নাম বলেছিলেন কিন্টে। গিটারকে তিনি কো বলতেন। ভার্জিনিয়ার একটি নদীকে কাম্বি বলঙ্গ বলে উল্লেখ করেছিলেন। এগুলি আফ্রিকা মহাদেশের কোন উপভাষার অন্তর্গত? আমি কি তা বার করতে পারি না? আমার দিদিমা মারা গিয়েছিলেন। ততদিনে সেই প্রাচীন মহিলাদের মাঝে শুধু একজনই বেঁচে ছিলেন। তার কাছে আমার ইচ্ছা প্রকাশ করে বলতে তিনি অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন। বহু আবৃত্ত সেই পারিবারিক ইতিহাস নতুন করে আমাকে আর একবার শোনালেন। বললেন, তোমার দিদিমা এবং অন্যান্য সবাই ওপর থেকে তোমাকে দেখছেন। এ কাজ করলে তারা তোমাকে আশীর্বাদ করবেন। কল্পনাটি আমাকে নতুন করে উদ্ধার করল। কিছুদিন পর ওয়াশিংটন ডিসির ন্যাশনাল আর্কাইভসে গিয়েছিলাম। নর্থ ক্যারোলিনার অ্যালামেন্স জেলার সিভিল ওয়ারের পরে সেন্সাস রিপোর্ট খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল টম মারে, কালো কর্মকার, আইরিন মারে, কালো গৃহিণী, তারপর দিদিমার বড় দিদিদের নাম লেখা। দিদিমাদের গল্প আমি কোনো কালেই অবিশ্বাস করিনি, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে সেই বহু শ্রুত নামগুলো ছাপার অক্ষরে কেমন অবাস্তব দেখাচ্ছিল, যেন নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। তারপর থেকে আমার কাজ হলো বারবার ওয়াশিংটন ন্যাশনাল আর্কাইভস ও অন্যান্য লাইব্রেরিতে গিয়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান চালানো। সেসব জায়গায় কৃষ্ণকায় পরিচারকেরা আমার অনুসন্ধানের উদ্দেশ্য জানত। সকলেই আমাকে সাধ্যমতো সাহায্য করত। আমার প্রয়োজনীয় কাগজপত্র যত দ্রুত সম্ভব খুঁজে এনে দিত। 1966 খ্রিস্টাব্দের মধ্যে আমাদের বহু আদৃত পারিবারিক ইতিহাসের অনেকটাই সংগ্রহ হয়ে গিয়েছে। দিদিমাকে কাছে পেতে তাকে সব জানাতে প্রচণ্ড ইচ্ছা হতো। তখন আমার সেই বৃদ্ধা আত্মীয়ার কথা মনে পড়ত। তারা সবাই উপর থেকে তোমার দিকে তাকিয়ে আছেন। কোনটা কিন্টের উল্লেখিত ওই শব্দগুলো আফ্রিকার কোন উপজাতির ভাষার অন্তর্গত এবার তা জানা দরকার। আফ্রিকায় বহু উপজাতি, তাদের ভাষাও আলাদা। প্রচুর অনুসন্ধানের পর কিসির কাছে গল্পচ্ছলে বলা শব্দগুলি মান্ডিনকা উপজাতির ভাষাতে পাওয়া গেল। কাম্বি বলঙ্গ মানে গাম্বিয়া নদী। কিন্টে বংশ গাম্বিয়া রাজ্যের একটি প্রাচীন ও বিখ্যাত বংশ। এরপর আফ্রিকাতে গিয়ে আমার আরও কিছু খোঁজখবর নেওয়া দরকার, কিন্তু এত দূরে যাওয়া যথেষ্ট ব্যয়সাধ্য ব্যাপার। কিছুকাল যাবৎ এই অনুসন্ধানের কাজে এতই ব্যস্ত ছিলাম যে কোনো লেখায় হাত দিতে পারিনি। ফলে উপার্জনের পথ অনেকটা রুদ্ধ হয়ে গিয়েছিল। একসময় রিডার্স ডাইজেস্টে প্রকাশিত আমার একটি লেখা পড়ে মিসেস ডিউইট ওয়ালেস নামে এক ভদ্রমহিলা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি আমাকে বলে রেখেছিলেন কখনো প্রয়োজন হলে যেন তাকে জানাই। অনেক ইতস্তত করে তাকেই একটি চিঠি লিখলাম। তারই চেষ্টায় রিডার্স ডাইজেস্টে আমার আফ্রিকা যাত্রার ব্যয়ভার বহন করতে রাজি হয়। আফ্রিকাতে একটি সম্প্রদায় আছে, দেশের ইতিহাস মুখে মুখে আবৃত্তি করে শোনানো তাদের কাজ।
এই চারণদের মাধ্যমেই দেশের উল্লেখযোগ্য ঘটনা ও তথ্যের বিবরণী রক্ষিত হয়। কোনো লিখিত ইতিহাস থাকে না। আমার সাথে দোভাষী ছিল। ডুফরে গ্রামে পৌঁছে সেখানকার চারণকে খুঁজে বার করা হলো। আমার দোভাষীরা যখন তার সাথে কথা বলতে ব্যস্ত, তখন গ্রামবাসীরা আমার চারিপাশে এসে জড়ো হয়েছিল। আমাকে গোল হয়ে ঘিরে তারা এমন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল যে আমি একটু বিপর্যস্ত বোধ করছিলাম। বিস্মিত হয়ে ভাবছিলাম, এমন একান্ত পর্যবেক্ষণের মতো কি বৈশিষ্ট্য আমার আছে? আমাকে ঘিরে লোকের সমাবেশে আমি অনভ্যস্ত নই, কিন্তু এই জনতার সাথে তার যে কি পার্থক্য ছিল। অবশেষে খেয়াল হলো, এখানকার প্রতিটি মানুষ অবিমিশ্র কালো। নিজের বাদামি রঙের হাতের দিকে তাকিয়ে জীবনে সেই প্রথম নিজের বর্ণ সংকরতা সম্পর্কে সচেতন হয়ে উঠলাম। আমার চারিপাশে যারা ভিড় করে আছে প্রত্যেকেই বিশুদ্ধ বর্ণের, একা আমি সেখানে কৌলিন্যহীন। একটা অভাবনীয় লজ্জাবোধে আমার মাথা নিচু হয়ে এলো। বৃদ্ধ চারণ কিন্টে বংশের যশগাথা শুরু করলো। একবারে বংশের প্রথম পুরুষ থেকে শুরু করে প্রতিটি ব্যক্তির অতি বিশদ বিবরণ। কৈরা বা কুন্টা কিন্টের 3 পুত্র ছিল। কনিষ্ঠ পুত্র অমর 30 বৎসর বয়সে বিন্টা কেব্বা নামে এক মান্ডিনকা বংশীয় কন্যার সাথে তার বিবাহ হয়। আনুমানিক 1750 থেকে 1760 খ্রিস্টাব্দের মাঝে তাদের কুন্টা, ল্যামিন, ফুয়াডু ও ম্যাডি নামে 4টি পুত্র জন্মায়। এদের মাঝে জ্যেষ্ঠ কুন্টা একদিন গ্রামের বাইরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। তাকে আর কখনো দেখা যায়নি। আমি প্রস্তরীভূত হয়ে গেলাম। এ লোকটি সারা জীবন এই সুদূর অনুন্নত দেশে কাটিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে তার লেশমাত্র সম্পর্ক নেই। টেনেসি রাজ্যের হেনিংয়ে দিদিমার বাড়ির বারান্দায় বসে বাল্যকালে আমি যে কাহিনী শতবার শুনেছি, এর পক্ষে তা জানবার কোনো সম্ভাবনাই ছিল না। অথচ যথার্থই বহু দূরের ভার্জিনিয়া দেশে এক আফ্রিকাবাসী দৃঢ়তার সাথে বারবার সকলকে জানিয়েছিল তার প্রকৃত নাম কিন্টে। সে গিটারের নাম কো বলেছিল। ভার্জিনিয়া দেশের একটি নদীকে সে কাম্বি বলঙ্গ নামে অভিহিত করেছিল। সে জানিয়েছিল একটি ঢাক বানাবার জন্য কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে সে অপহৃত হয় এবং অবশেষে কৃতদাসে পরিণত হয়। কোনো ক্রমে ব্যাগ থেকে নোট বই বার করে আমি দোভাষীকে দেখালাম। সেখানে দিদিমার বলা কুন্টা কিন্টের কাহিনী লেখা ছিল। সে পড়ে স্তম্ভিত হয়ে গেল। চারণকে নোট বই দেখিয়ে বুঝিয়ে বলতে সে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছিল। উপস্থিত জনতাকে ব্যাপারটা জানাতে তারা সকলেই নিদারুণ উত্তেজিত হয়ে উঠল। কেউ তাদের কোনো নির্দেশ দেয়নি, কিন্তু আমার চারিপাশে যারা ঘিরে ছিল তারা নিজেরাই একটা বৃত্ত রচনা করে ফেলল। তারপর সুসংবদ্ধভাবে নাচতে নাচতে গান শুরু করলো। 10-12টি মেয়ের পিঠে কাপড়ের ফালিতে ক্ষুদ্র শিশু বাঁধা ছিল। তাদেরই একজন এগিয়ে এসে তার শিশুটিকে আমার কোলে তুলে দিল। মেয়েটির ঘোর কৃষ্ণবর্ণ মুখখানি গভীর আবেগে উদ্দীপ্ত। আমার কোলে তুলে দিয়ে আবার সে শিশুটিকে ছিনিয়ে নিল। এমনি করে প্রতিটি শিশুর মাই তাদের কোলের শিশুকে আমার কোলে তুলে দিয়ে আবার ফিরিয়ে নিচ্ছিল। প্রায় 1 বছর পরে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জেরোম ব্রুনার কাছে জেনেছিলাম এটি মানবজাতির একটি অতি প্রাচীন উৎসব। তারা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চেয়েছিল, এই রক্তমাংস আমাদের, এ তোমার হলো, তুমি আমাদের হলে। ফিরবার পথে পর্দায় প্রতিফলিত ছায়াচিত্রের মতো আমার মনশ্চক্ষে একটার পর একটা ছবি ভেসে উঠছিল। সবই আমার পূর্বশ্রুত কাহিনীর প্রতিফলন। আমার লক্ষ লক্ষ পূর্বপুরুষকে এরা কুন্টা কিন্টের মতো একজন একজন করে বাহুবলে পরাজিত করে বন্দি করেছিল। আবার কোথাও বা অপহরণকারীর দল গ্রাম শুদ্ধ জ্বালিয়ে দিয়েছে। সুদূর বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করবার জন্য হতভাগ্য বন্দীদের গলায় গলায় বেঁধে দীর্ঘ সারিবদ্ধ লাইনে সমুদ্র তীর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গিয়েছে। অমানসিক অত্যাচারে শত শত লোক পথেই প্রাণ হারিয়েছে। যারা সমুদ্র তীরে পৌঁছতে পেরেছিল তাদের সর্বাঙ্গে চর্বি মাখিয়ে, চুল কামিয়ে, নির্লজ্জ অবহেলা ভরে প্রতিটি অঙ্গ তন্ন তন্ন করে পরীক্ষা করা হয়েছে। জ্বলন্ত লোহা দিয়ে গায়ে চিহ্ন এঁকে দিয়েছে। শৃঙ্খলাবদ্ধ বন্দীদের প্রচণ্ড কষাঘাত, জাহাজে তুলবার প্রাণান্তকর চেষ্টায় নিষ্ঠুরভাবে হিঁচড়ে নিয়ে যাওয়া, সবই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমার পূর্বপুরুষেরা স্বদেশ আঁকড়ে থাকবার প্রাণপণ চেষ্টায় শিকলে বাঁধা অক্ষম দেহে সমুদ্র তীরের বালি মুখে কামড়ে ধরেছিল। নির্মমভাবে মারতে মারতে জোর করে তাদের জাহাজের দুর্গন্ধ খোলের ভিতর গাদাগাদি করে ঠেসে দেওয়া হয়েছিল। তাদের নাড়বার, এমনকি পাশ ফিরবার জায়গা পর্যন্ত ছিল না। প্রতিটি বন্দী একের সাথে অপরের হাতে হাতে শিকল দিয়ে বাঁধা। ততক্ষণে আমার পরিচয় চারিদিকে প্রচারিত হয়ে গিয়েছে। পথের দুপাশে যুবক, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ ভিড় করে উচ্ছ্বসিত কণ্ঠে মিস্টার কিন্টে, মিস্টার কিন্টে বলে চিৎকার করছিল।
আমি পরিণত বয়স্ক পুরুষ। বলতে দ্বিধা নেই, সেদিন 2 হাতে মুখ ঢেকে আমি শিশুর মতো অবাধে উচ্চস্বরে কেঁদেছিলাম। আমার স্বদেশবাসীর প্রতি সেই অবিশ্বাস্য অমানবিক অত্যাচারের ইতিহাস সমগ্র মানব জাতির কলঙ্ক বলে বোধ হয়েছিল। আফ্রিকা থেকে ফিরে যাবার পথে সংকল্প করেছিলাম একটা বই লিখব। যুক্তরাষ্ট্রের প্রতিটি কৃষ্ণবর্ণ মানুষের পেছনে নিশ্চয়ই কুন্টার মতো একজন পূর্বপুরুষের অস্তিত্ব আছে, একজন আফ্রিকাবাসী যাকে বন্দি করে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় জাহাজে সমুদ্র পার করে নিয়ে এসে কৃতদাসে পরিণত করা হয়েছে। পরে ভার্জিনিয়ার রিচমন্ডের সরকারি নথিপত্রে 1786 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বরের তারিখে একটি আইনসিদ্ধ দলিল খুঁজে পাই। জন ওয়ালার ও তার স্ত্রী অ্যান ওয়ালার উইলিয়াম ওয়ালারকে কিছু স্থাবর সম্পত্তির সাথে টবি নামে একজন নিগ্রো কৃতদাসকে হস্তান্তর করেছিলেন। শিখরের সন্ধানে কাহিনী লিখবার আগে আবার আফ্রিকাতে গিয়েছিলাম। সেখান থেকে জাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরি। আফ্রিকা থেকে সোজা যুক্তরাষ্ট্রে আসে এমন কোনো মালবাহী জাহাজের সন্ধান করছিলাম। কুন্টা কিন্টেদের কৃতদাসবাহী জাহাজের যে পথ পার হতে প্রায় 100 দিন লেগেছিল, আধুনিক মালবাহী জাহাজ সে পথ মাত্র 10 দিনে অতিক্রম করেছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আহারের পর বেশ কটি লোহার মই একটার পর একটা অতিক্রম করে জাহাজের অতি গভীর ঠান্ডা অন্ধকার খোলের ভিতর নেমেছি। ঊর্ধ্বাঙ্গ নগ্ন করে সেখানকার কর্কশ নিরাবরণ কাঠের উপর শুয়ে থেকেছি। কুন্টা কিন্টের শারীরিক ও মানসিক মরণাধিক যন্ত্রণা কল্পনায় অনুভব করতে চেষ্টা করেছি। অবশ্য আমার বিলাসবহুল সমুদ্রযাত্রার সাথে কুন্টা কিন্টে ও তার সঙ্গীদের অতি ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার কোনো তুলনাই হয় না। অনেকে প্রশ্ন করবেন, শিকড়ের সন্ধানে কতটা সত্য ঘটনা আর কতটা কল্পনা। আমি সাধ্যমতো আমার আফ্রিকাবাসী ও আমেরিকাবাসী আত্মীয়দের মুখে মুখে রক্ষিত কাহিনীর প্রতি অনুগত থেকেছি। সরকারি দলিলপত্রে প্রাপ্ত প্রামাণিক তথ্য অনুসরণ করেছি। রসেটা স্টোন দেখার পর 12 বৎসর ধরে এই অনুসন্ধান চালিয়েছি। এ কাজে অন্তত 5 লক্ষ মাইল পরিভ্রমণ করেছি। অসংখ্য লোকের সাথে এ প্রসঙ্গে আলোচনা করেছি। 3টি মহাদেশের অন্তত 50টি লাইব্রেরি, আর্কাইভস ও অন্যান্য প্রতিষ্ঠানে তৎকালীন সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও জীবন দর্শন নিয়ে গবেষণা করেছি। কাহিনীর ঘটনাকালে আমি উপস্থিত ছিলাম না, কাজেই কথাবার্তা, দৈনন্দিন ইতিবৃত্তে কিছুটা নাটকীয়তার আশ্রয় নিতে হয়েছে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থায় যেমন ঘটা সম্ভব বলে নিজের মনে অনুভব করেছি, প্রকৃত তথ্যের সাথে ততটুকু মাত্র সংযোজিত হয়েছে। আমার বিশ্বাস, দিদিমা ও তার সমসাময়িক অন্যান্য বৃদ্ধারা ওপর থেকে গভীর আগ্রহে আমার পরিশ্রম ও গবেষণার উপর লক্ষ্য রেখেছেন। শুধু তাই নয়, তারা অবশ্যই আমাকে সঠিক পথনির্দেশও দিয়েছেন। এছাড়া কুন্টা ও বেল, কিসি, চিকেন জর্জ ও ম্যাটিল্ডা, টম ও আইরিন, আমার দাদামশাই উইল পামার এবং আমার মা বার্থা, এরাও নিশ্চয়ই স্বকৌতূহলে এই রচনার দিকে তাকিয়ে আছেন। সবার শেষে তাদের সাথে যোগ দিয়েছেন আমার বাবা। তার 83 বছর বয়স হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস, তারা ওপর থেকে যেমন আমার এই প্রচেষ্টার ওপর লক্ষ্য রেখেছেন, তেমনি আমাদের পূর্বপুরুষ সম্পর্কে এই ইতিহাস লিপিবদ্ধ করবার সার্থকতাও অনুভব করেছেন। এ জগতে ইতিহাস রচনার অধিকার একমাত্র বিজয়ীর পক্ষে নয়, নিপীড়িত জনের রচিত ইতিহাসও কোনো কোনো ক্ষেত্রে মহত্তর হয়ে ওঠে।